অলরাইট, সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিবা, আর যারা তোমাদের বন্ধুরা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা, যাতে করে ক্লাসে সবাই দ্রুত যুক্ত হয়ে যায়। আমরা খুব বেশি সময় নিব না, যদি আমার আসার কথা ছিল 8:30টায়, বাট একটু লেট হয়ে গেছে। বাট কিছু প্রবলেমের কারণে সব কিছু আসলে ম্যানেজ করতে একটু লেট হয়ে যায়। সো সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসি এবং বন্ধুদেরকে সবাই একটু মেনশন দিয়ে দিব। আর সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে সবার টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, যাতে করে বাকিরা দ্রুত ক্লাসে চলে আসে। আমাকে অনেকেই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। তোমাদের কি অবস্থা একটু আমাকে জানাও। তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন সেটা একটু বলবা, এবং আমরা একটু ওয়েট করব যাতে করে সবাই ক্লাসে দ্রুত একটু জয়েন করে ফেলে। অনেকেই হয়তো নোটিফিকেশন পায় না, একটু লেট হয়, এই কারণে ক্লাসে জয়েন করতে একটু লেট করে। সবাই একটু ক্লাসে দ্রুত জয়েন করে ফেলি। অলরাইট, এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব, কেমন? সবার টাইমলাইনে শেয়ার করব, এবং আমার যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু তোমরা শেয়ার করে দিবা। আজকে আমরা যে প্ল্যানটা করলাম সেটা হচ্ছে HSCI চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং। এটা মূলত আমরা 3টা ক্লাসের মাধ্যমে শেষ করব। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আজকে আমরা দেখব কি কি টপিক আসলে কভার করা যায়। লিবন বলছে, ভাইয়া 24 ব্যাচ আমাদের জন্য এই কয়টা দিন রেগুলার ক্লাস দেন প্লিজ। আচ্ছা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের জন্য বেশি ক্লাস দেওয়ার জন্য, বাট আমি একটু বিজি থাকি, সো যার কারণে দেখা যায় ক্লাসগুলো রেগুলার নেওয়া হয় না। ঠিক আছে? সো সবাই একটু আমাকে বলো, শেয়ার করে একটু ডান লিখবা যে স্যার আমি শেয়ার করে দিছি। ঠিক আছে? যাই হোক, সবাই একটু দ্রুত চলে আসি ক্লাসে। গতকাল যখন পোস্ট করছিলাম তোমরা অনেকেই বলছো সি প্রোগ্রামের ক্লাস চাও। ইভেন অনেকে আমাকে ইনবক্সে বলছো স্যার সি প্রোগ্রামের উপরে ক্লাস নেন। অনেকেই অনেক প্যারার মধ্যে আছো এই অধ্যায়টা নিয়ে। সো এই কারণে আজকে আমি প্রথম ক্লাস নিয়ে আসলাম। আমরা 3টা লেকচারের মাধ্যমে ইনশাল্লাহ সি প্রোগ্রাম শেষ করব। সো রিমন বলছে ডান, বা ভেরি গুড। তারপর হচ্ছে অনেকেই আসছে। অডিয়েন্স কম কেন আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি। মিলন বলছে, ভাই আপনার ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য। আচ্ছা, আই এম প্লেজার। এরপর বলছে, ভাইয়া ডিজিটাল ডিভাইসের ওয়ান শট একটা ক্লাস নিয়েন প্লিজ। আচ্ছা, আগে একটা শেষ করি। আমরা মাত্রই হচ্ছে চ্যাপ্টার 4 শেষ করলাম। সো সি প্রোগ্রামে আসলাম, এটা শেষ করি, তারপর হচ্ছে আমরা ওটাতে যাব। বাট আজকে অডিয়েন্স কম দেখতে পাচ্ছি। অডিয়েন্স কম দেখলে ক্লাস নিব না। ঠিক আছে? কারণ এত অল্প অডিয়েন্স দিয়ে আসলে আমি ক্লাস নিয়ে এটা পোষাবে না এক কথাই। ঠিক আছে? সো আজকেও মনে হয় ক্লাস নেওয়া হবে না, যতটুকু মনে হচ্ছে আর কি, বিকজ অডিয়েন্স হচ্ছে কম। আসলে অনেকেই হচ্ছে ইউটিউব থেকে করছে, আবার অনেকের একটা সমস্যা যে ইউটিউবে যে ক্লাসগুলো আছে সেখানে কয়েকটা ক্লাসে একটু সাউন্ডের প্রবলেম আছে। সো যার ফলে দেখা যায় তোমার সাউন্ডের প্রবলেম থাকার কারণে ধরো আমি পড়াচ্ছি পরে, বাট কথা শোনা যাচ্ছে আগে, অথবা আগে লিখে ফেলছি বাট কথাটা পরে শোনা যাচ্ছে। সো এই ধরনের কিছু প্রবলেম ওখানে আছে ক্লাসগুলোতে, যার জন্য অনেকের একটু সমস্যা হয়। অলরাইট, অডিয়েন্স তো কম, ক্লাস কন্টিনিউ করব। আটকে আছে। ওকে, আমাকে সুরাইয়া বলছে, ভাইয়া সবগুলো চ্যাপ্টার শেষ করাই দেন। শেষ করাবো, বাট তোমরা থাকলেই তো শেষ করাবো। যদি ক্লাসে নাই থাকো তাহলে শেষ করবো কেমনে সেটা বলো। এই যে আমি গতকাল যখন পোস্ট দিছিলাম, ওই পোস্টের মধ্যে তোমরা প্রায় 100 জনের মতো হচ্ছে কী করছো, কমেন্ট করছো। ঠিক আছে? বাট আজকে হচ্ছে অডিয়েন্স আছে অনেক কম। সো এত কম অডিয়েন্স নিয়ে আমি ক্লাস করে লাভ আছে বলো? মানে ক্লাস করাই লাভ আছে? আচ্ছা, ইউটিউবের ক্লাসগুলোতে সাউন্ড প্রবলেম, এটা আসলে কেন হয়েছে আমি জানি না। এটা যখন আমি 23 ব্যাচের জন্য ক্লাস নিয়েছিলাম তখন ক্লাসগুলো ঠিকই ছিল, বাট যখন আপলোড করার পরে দেখা যাচ্ছে সাউন্ডের একটু প্রবলেম আছে। ওকে, আচ্ছা চলো শুরু করি। অডিয়েন্স কম, বাট ক্লাস নিতে ইচ্ছে করতেছে না, বিকজ হচ্ছে তোমার পোলাপান কম আছে। এত 20-25 জন 30 জন দিয়ে কি ক্লাস করাবো?
এগুলো দিয়ে ক্লাস করে লাভ আছে? আজকে না নেই কি বলো? আচ্ছা আসছে দেখতেছি, মোটামুটি কিছু পোলাপান আসছে। আচ্ছা আদ্রিতা বলছে স্যার অনেকের জয়েন করতে একটু লেট হয়, আবার নেট প্রবলেম। আমি তো দেখতে পাচ্ছি সব কিছু ঠিক আছে। আচ্ছা তাহলে চলো শুরু করি। সো দেখো আজকে আমরা প্রথম ক্লাসের মধ্যে আমি যেহেতু শুরু থেকে খেয়াল করো, আমি যেহেতু শুরু থেকে তোমাদেরকে পড়াবো, সো প্রথমে তোমাদেরকে একটু বলি যে সি প্রোগ্রাম এই অধ্যায়ের মধ্যে মূলত তোমাদের কি কি আসবে, এমসিকিউতে কী ধরনের প্রশ্ন আসবে, সিকিউতে কী ধরনের প্রশ্ন আসবে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি, তারপর আমি সরাসরি শুরু থেকে পড়াবো। সো যারা হচ্ছে তোমরা আমার আগের ক্লাস করছো, দুইটা ক্লাস আমি নিছিলাম, সেখানে আমি থিওরির উপর অনেকগুলো বিষয় বলছি। সো যারা ক্লাসগুলো করছো তারাও ক্লাসগুলো করবা, বিকজ আমি চাচ্ছি একদম শুরু থেকে শেষ করার জন্য। যদি এগুলো স্কিপ করে দেখা যাবে অনেকেই বুঝবা অনেকেই বুঝবা না, ঠিক আছে? সো পার্সেন্টেজ কম যারা হচ্ছে আমার আগের ক্লাসগুলো করছে দুইটা ক্লাস। সো এই কারণে যারা আছো সবাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকবা। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একদম শুরু থেকে পড়ে পড়ে যাব। 3টা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব, আশা করি বুঝবা। দেখো এই অধ্যায় থেকে আমাদের মূলত কি কি জানতে হবে, এমসিকিউ এবং সিকিউর জন্য কি কি আসবে সেটা একটু খেয়াল করো। মূলত যদি আমরা থিওরি অংশটার কথা বলি, প্রথমত থিওরি ভালো করে ক্লিয়ার করা লাগবে। থিওরি এটা ভালো করে ক্লিয়ার করতে হবে, বিকজ থিওরি ক্লিয়ার না থাকলে তুমি প্রোগ্রাম কিন্তু বুঝবা না, ঠিক আছে? সো থিওরি অবশ্যই তোমার ভালো করে জানতে হবে। প্রথম কথা, থিওরি থেকে 100% এমসিকিউ আসবে এবং ক এবং খ প্রশ্ন যেগুলো আছে জ্ঞানমূলক এবং উদ্ভাবন প্রশ্ন এগুলো আসবে থিওরি অংশ থেকে। এরপরে যদি আমরা সরাসরি সি প্রোগ্রামে যাই, সি প্রোগ্রাম এটাকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করব। প্রথম যেই ভাগটা যেটাকে আমি বলি সেকশন 1, সেকশন 1-এ আমরা যে কাজটা করব, এখানে আমরা ক্ষেত্রফল সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, হ্যাঁ, তারপর গড় নির্ণয়, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলোর সি প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগরিদম আমরা করব সেকশন 1-এ। আচ্ছা ওয়েট আ মিনিট, জাস্ট একটা সেকেন্ড আমাকে সময় দাও, সবাই একটু ক্লাসে জয়েন হও, একটা সেকেন্ড আমাকে সময় দাও। অলরাইট, সো খেয়াল করি একটু। তাহলে প্রথম যে বিষয়টা বললাম সেটা হচ্ছে থিওরি অবশ্যই ভালো করে জানতে হবে। এটা কিসের জন্য? এমসিকিউ এবং ক খ প্রশ্নের জন্য। এর পাশাপাশি আমাদের যেই বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে সেকশন 1। সেকশন 1 আমরা যেটা করব সেটা হচ্ছে ক্ষেত্রফল, তারপর সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তারপর সেকশন 2 সেটা সব থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট বলতে সেকশন 2 এবং 3 সব থেকে ইম্পর্টেন্ট। সেকশন 2-তে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করব, যেটা থেকে দেখা যায় বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। কন্ডিশনাল স্টেটমেন্ট, হ্যাঁ, অর্থাৎ তোমার দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা, তারপরে হচ্ছে তোমার জোড় সংখ্যা বের করা, বিজোড় সংখ্যা বের করা, এগুলো যেগুলো 23 সালে আসছে, এর আগে অনেকগুলো বোর্ডে আসছে, বিভিন্ন ইয়ারে আসছে। এরপর সেকশন 3 যেটা সব থেকে ইম্পর্টেন্ট, একদম ধরে নিতে পারো এই সেকশন থেকে প্রশ্ন আসবেই। এই দুটা সেকশন খুবই ভাইটাল, হ্যাঁ, এগুলো একদম তুমি 3 স্টার দিতে পারো, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 100%। সেকশন 3-তে হচ্ছে আমরা যেই টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লুপ, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই 100%, ঠিক আছে? এরপরে যে বিষয়গুলো তোমার জানতে হবে, যখন তুমি লুপ পর্যন্ত পড়ে ফেলবা তখন আরও কিছু অতিরিক্ত বিষয় আছে যেগুলো থেকে প্রশ্ন কম হয় বাট জানা দরকার, কারণ পরীক্ষায় চলে আসতে পারে। যেমন কি কি সেটা দেখো, তোমার এগুলো জানার পরে তোমার জানতে হবে হচ্ছে লসাগু গসাগু। সো লসাগু গসাগু কেন এগুলোর পরে? বিকজ লসাগু এবং গসাগু, হ্যাঁ, এগুলো তোমার জানতে হবে। লসাগু গসাগুয়ের কীভাবে আমরা সি প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগরিদম করব, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন খুব একটা আসে নাই বাট চলে আসতে পারে।
আচ্ছা, এরপরে আমাদের আরেকটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। এখন এই টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট? জাম্পিং স্টেটমেন্ট। খেয়াল করবা, এই যে জাম্পিং স্টেটমেন্ট টপিকটা তুমি তখনই পারবা যখন তোমার কাছে লুপ টপিকটা ক্লিয়ার থাকবে। যখন তোমার কাছে লুপ টপিকটা ক্লিয়ার থাকবে তখনই তুমি জাম্পিং স্টেটমেন্ট টপিকটা পারবা। ঠিক আছে, তাহলে এগুলো শেষ করার পর আমরা লসাগু গসাগু পড়বো অথবা জাম্পিং স্টেটমেন্ট পড়বো। জাম্পিং স্টেটমেন্ট টপিকটা অবশ্যই এমসিকিউর জন্য তোমার পড়তে হবে। যদি এই টপিকটা ক্লিয়ার না থাকে তাহলে এমসিকিউ পারবা না। আর সিকিউতে একটা প্রশ্ন আসে জাম্পিং স্টেটমেন্ট থেকে, গো টু লুপ দিয়ে তোমার লুপের যে কাজগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে বলে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, এগুলাকে গো টু লুপ দিয়ে বাস্তবায়ন করতে বলে। ঠিক আছে, তাহলে লুপ শেষ করার পর জাম্পিং স্টেটমেন্ট, তারপর হচ্ছে লসাগু গসাগু, তারপরে আসবে অ্যারে। যদি অ্যারে থেকে প্রশ্ন কম আসে, বাট এটা সিম্পল টপিক, খুব বেশি আমাদের অ্যারে সম্পর্কে জানতে হবে না, জাস্ট বেসিক বিষয়গুলো তুমি বুঝলেই হবে। ঠিক আছে, এ হচ্ছে অবস্থা, এগুলো জানলেই আমাদের শেষ। তাহলে সি প্রোগ্রামের জন্য প্রথমে থিওরি অবশ্যই জানতে হবে, কারণ থিওরি না জানলে প্রোগ্রাম করতে গেলে তোমার প্রবলেম ফেস করতে হবে। তারপরে সেকশন 1, যেখানে আমরা ক্ষেত্রফল, গড়, যোগ, বিয়োগ, আদার্স যেই বেসিক যে ক্যালকুলেশনগুলো থাকে সেগুলো আমরা করব। সেকশন 2তে আমরা শর্তের কাজগুলো করব। সেকশন 3তে আমরা লুপের কাজগুলো করব, অর্থাৎ একটা কাজ বারবার করা, একটা শর্তে পৌঁছানো পর্যন্ত একটা কাজ বারবার করা। তারপর জাম্পিং স্টেটমেন্ট করব, তারপর লসাগু গসাগু, তারপর হচ্ছে অ্যারে। ঠিক আছে, সো আমরা 3টা ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। সো তোমরা বুঝে নাও, এতগুলো টপিক শেষ করতে হলে একটা ক্লাসের ডিউরেশন কতক্ষণ হবে? অনেকক্ষণ ধরে ক্লাস নিতে হবে, রাইট? সেই কারণে সবাই ক্লাসে থাকবা, আমরা শুরু করি। এখন থিওরি যারা করছো, প্যারা নেওয়ার কিছু নাই, আমরা একদম প্রত্যেকটা বিষয়ে পড়ে যাব। যারা পড়ছো আরও ভালো হবে, যদি আরও পড়ো সেক্ষেত্রে মুখস্থ হয়ে যাবে, তোমার এক কথায় বলা যায় রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, স্টার্ট করি, চলো। আচ্ছা, ক্লিয়ার সব কিছু? এই যে আমি যেটা বললাম তোমাদেরকে কিভাবে সি প্রোগ্রাম শেষ করব, এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু আমাকে ছোট করে সবাই বলো। সি লিখে কমেন্ট করবা, বেশি লিখার দরকার নেই, যে সি লিখবা তাহলেই হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে থিওরি অংশের জন্য আমাদের কি কি বিষয় জানতে হবে? প্রথম হচ্ছে প্রোগ্রামের ধারণা, এটা থেকে এমসিকিউ আসবে। প্রোগ্রাম কি, এটা জাস্ট সিম্পল একটা বিষয়, এটা জানার দরকার নাই। প্রোগ্রামের ভাষার স্তর, এমসিকিউ আসবে। অনুবাদক প্রোগ্রাম, এটা থেকে এমসিকিউ আসবে, অথবা তোমার জ্ঞানমূলক অথবা অনুধাবন প্রশ্ন আসতে পারে। তারপর আমাদের প্রোগ্রামের সংগঠন, বেসিক বিষয়, খুব একটা ইম্পর্টেন্ট না। একটি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, এটা ইম্পর্টেন্ট আছে। প্রোগ্রামের ভুল, বেসিক বিষয়, কি কি ভুল হয়। চলক, ধ্রুবক, খুবই ভাইটাল টপিক, এগুলো থেকে তোমার এমসিকিউ আসবেই 100%। এরপর কিওয়ার্ড, এমসিকিউ আসবে। সি প্রোগ্রামের অপারেটর, যদি সি প্রোগ্রামের অপারেটর ক্লিয়ার না থাকে, ঠিক আছে, তাহলে তুমি সি প্রোগ্রামই করতে পারবে না। অর্থাৎ সি প্রোগ্রামে তুমি কী ধরনের অপারেটর ইউজ করবা, বা তোমাকে উপরে একটা প্রোগ্রাম দিয়ে দিলে, উদ্দীপক একটা প্রোগ্রাম দিয়ে দিলে, সেই প্রোগ্রামের মধ্যে কী অপারেটর ইউজ করা হয়েছে, কেন করা হয়েছে, এই জিনিসগুলো বুঝবা না। ঠিক আছে, সো লেটস সি, আমরা শুরু করি। দেখো, আমি খুব দ্রুত পড়াবো, এগুলো কিন্তু জাস্ট তোমার কি এমনিতে তুমি নিজে পড়লেও পারবা, বাট আমি তারপরেও তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়গুলো। সো প্রথম যে টপিকটা আমাদের, সেটা হচ্ছে প্রোগ্রামের ধারণা। সো এই টপিকটার শুরুতে আমাদের বোঝার দরকার নাই, জাস্ট এই বিষয়টা আমাদের প্রয়োজন হবে। এখান থেকে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে কম্পিউটারের মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়। কম্পিউটারের মেমোরিকে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। আমি দ্রুত বলতেছি, তোমরা না বুঝলে আমাকে বলবা। ঠিক আছে, যেহেতু এগুলো আগে পড়াইছি, একটু দ্রুত আমি ক্লাসটা নিচ্ছি, বিকজ অনেক পড়া। ঠিক আছে, সো খেয়াল করো, কম্পিউটারের মেমোরিকে সাধারণত 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী মেমোরি, যেটাকে আমরা ইংরেজিতে বলি নন ভলাটাইল মেমোরি, আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভলাটাইল মেমোরি। ঠিক আছে, তো স্থায়ী মেমোরি কি, ইংলিশে আমরা কি বলি, নন ভলাটাইল মেমোরি। স্থায়ী মেমোরি হচ্ছে যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে, তাকে বলা হয় স্থায়ী মেমোরি। যেমন এক্সাম্পলগুলো বলতে পারে তোমাকে, এমসিকিউটা এমন আসবে, নিচের কোনটি স্থায়ী মেমোরি অথবা নিচের কোনটি নন ভলাটাইল মেমোরি, তখন তুমি কি বলবা, হার্ড ডিস্ক অথবা রোম অথবা ডিভিডি অথবা ইউএসবি ড্রাইভ। ঠিক আছে, এগুলো হচ্ছে স্থায়ী মেমোরি, অর্থাৎ নন ভলাটাইল মেমোরি, যেগুলো হচ্ছে কম্পিউটার বন্ধ হওয়ার পরেও ডেটা সংরক্ষিত করতে পারে, বা ডেটা সেখানে সংরক্ষিত থাকে। ঠিক আছে, এরপর দেখো অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা বলি ভলাটাইল মেমোরি। যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করলে হারিয়ে যায়, তাকে হচ্ছে আমরা কি বলি, অস্থায়ী মেমোরি বলি। একটা এক্সাম্পল দেওয়া আছে, র্যাম। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা, শেষ। এরপর আসো, এরপরে এই পয়েন্টটা একটু ভালো করে তোমার মাথায় রাখতে হবে। এই পয়েন্টটা, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। দেখো, এখান থেকে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে একটু মাথায় রাখবা,
কি মাথায় রাখবা, সেটা হচ্ছে ওয়েট। এখানে দেখো এটা হচ্ছে বেশি, ঠিক আছে, আর এটা হচ্ছে কম, ওকে, আর এখানে হচ্ছে হবে কম, আর এখানে হবে বেশি। এখান থেকে একটা এমসিকিউ আসে। হ্যাঁ, আমি যা ক্লাস নেই, ক্লাসটা শেষ করলে বুঝবা। কিরে দেখা যাচ্ছে না? ওয়েট, আচ্ছা ওখানে চলতেছে, বাট আমার এখানে প্রবলেম হচ্ছে, বুঝলাম না ব্যাপারটা। তোমাদের ওখানে ক্লিয়ার, বাট আমার এখানে একটু সমস্যা করতেছে। আমি আমার যে পিসিটা আছে এটাতে একটু সমস্যা হচ্ছে, সেই কারণে আবার চেক করতেছি। একটু ওয়েট করো, বিকজ আমার এখানে ক্লিয়ার না হলে সেক্ষেত্রে আবার সমস্যা, ঠিক আছে, ওই কারণে। অলরাইট, এখন ঠিক আছে। সো দেখি, চলো, এই চিত্রটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। দেখো, উপরে আমি লিখছি বেশি, নিচে লিখছি কম, তার মানে হচ্ছে কি বেশি কি কম একটু মনে রাখবা। এই যে মেমোরিগুলো যত উপরের দিকে যাবে তত তাদের প্রাইস বাড়তে থাকবে এবং তাদের স্পিডও বাড়তে থাকবে। তাহলে কি বললাম, এই যে ভার্চুয়াল মেমোরির স্পিড এবং প্রাইস সব থেকে কম, যেটা তুমি যেমন গুগল ড্রাইভ অথবা যারা হচ্ছে আইফোন ইউজ করে তারা হচ্ছে আইফোনের যে আইক্লাউড স্টোরেজ যারা পারচেজ করে, ঠিক আছে। সো ভার্চুয়াল মেমোরির স্পিড এবং প্রাইস সব থেকে কম। দেন র্যামের প্রাইস ভার্চুয়াল মেমোরি থেকে বেশি এবং স্পিডও বেশি, মানে কাজ করার যে ক্ষমতা স্পিড সেটা ভার্চুয়াল মেমোরি থেকে র্যামের বেশি। দেন আবার র্যাম থেকে ক্যাশ লেভেল 2 যেটা আছে সেটার প্রাইস এবং স্পিড বেশি। ক্রমান্বয়ে ক্যাশ লেভেল 1-এর যে স্পিড সেটা বাকিগুলো থেকে বেশি এবং প্রাইসও বেশি। সব থেকে বেশি মূল্য যেটা, প্রাইস যেটা এবং স্পিড যেটা, সেটা হচ্ছে রেজিস্টার। সেটা কি? রেজিস্টার। সো তোমাকে যদি বলা হয় সব থেকে স্পিডের দিক থেকে মেমোরি কোনটার স্পিড এবং প্রাইস বেশি, তাহলে তুমি কি বলবা? রেজিস্টার। সব থেকে কম হচ্ছে কি? ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, এরপর আসো ক্যাপাসিটি, মানে ধারণ ক্ষমতা, ঠিক আছে। সো ক্যাপাসিটির দিক থেকে যদি আমরা হিসাব করি, ক্যাপাসিটির দিক থেকে যদি আমরা একটু হিসাব করি, দেখো সেটা হচ্ছে ধারণ ক্ষমতার দিক থেকে রেজিস্টারের ধারণ ক্ষমতা সব থেকে কম। এরপরে হচ্ছে ক্যাশ লেভেল 1, ক্যাশ লেভেল 2, ক্রমান্বয়ে র্যাম, এরপর ভার্চুয়াল মেমোরি। তার মানে রেজিস্টারের ধারণ ক্ষমতা হচ্ছে সব থেকে কম, তার থেকে বেশি ক্যাশ লেভেল 1, তার থেকে আরও বেশি ক্যাশ লেভেল 2, তার থেকে আরও বেশি র্যাম, তার থেকে আরও বেশি ভার্চুয়াল মেমোরি। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। কিসের জন্য? এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, মনে থাকবে? আচ্ছা, একটু আমাকে জানাবা কেমন, ক্লিয়ার কিনা একটু বলবা। আচ্ছা, এরপরে আসো, আমার পিসিতে হচ্ছে, মানে পিসির অবস্থা কীরকম জানো, মানে খুবই বাজে অবস্থা। এটা আসলে নেটওয়ার্কের প্রবলেম নাকি পিসির প্রবলেম আমি নিজেই বুঝি না। মানে যখন ক্লাস নেই তখন হয় আমি আটকাই থাকবো, আদারওয়াইজ দেখা যাবে হচ্ছে বাফার করবে, সো অনেক সমস্যা করে। একটা বিশাল সমস্যার মধ্যে দিয়ে যাইতে হয়। আমি তোমাদের কমেন্টসগুলো না দেখলে তো আর হবে না, কমেন্টস তো দেখা লাগবে। আচ্ছা দেখো, এরপরে আসি, এখানে আর কয়েকটা তথ্য তোমার ছোট করে একটু জানতে হবে। সেটা হচ্ছে, এগুলো আশা করি ক্লিয়ার, উপরেগুলো ক্লিয়ার আশা করি। এরপর আর কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে, দেখো এই যে প্রসেসরের, এটা একটু মাথায় রাখবা, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, তারপরে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি। এটা একটু মাথায় রাখবা এই পয়েন্টটা। তারপরে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে রেজিস্টার এবং ক্যাশ মেমোরি প্রসেসরের মধ্যেই যুক্ত থাকে। আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন এমসিকিউর জন্য, ঠিক আছে। এরপর তারপরে আসে র্যাম। র্যামের ব্যাপারটা একটু দেখো। র্যাম, এই যে র্যামটা প্রসেসরের বাইরে মাদারবোর্ডে সংযুক্ত থাকে, এইটুকু পর্যন্ত একটু মাথায় রাখবা। তাহলে কি কি পয়েন্ট বললাম?
প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, তারপরে হচ্ছে তোমার তারপর যেটা থাকে সেটা হচ্ছে যে ক্যাশ মেমোরি। এরপরে যেটা তোমার মাথায় রাখতে হবে, রেজিস্টার ও ক্যাশ মেমোরি প্রসেসরের মধ্যেই সংযুক্ত থাকে। তারপরে আসবে হচ্ছে র্যাম, র্যাম প্রসেসরের বাইরে মাদারবোর্ডে সংযুক্ত থাকে। সো এটা হচ্ছে আমাদের টপিক যে 1টা ছিল প্রোগ্রামের ধারণা, সেই টপিকের পড়া। ঠিক আছে, সো একটু আমাকে বলো যে তোমাদের কাছে টপিক 1টা ক্লিয়ার কিনা। সেটা হচ্ছে প্রোগ্রামের ধারণা। সেখানে আমরা পড়লাম মেমোরিকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা স্থায়ী যেটাকে আমরা বলি নন ভলাটাইল, আর একটা ছিল অস্থায়ী যেটাকে আমরা বলি ভলাটাইল। এবং এর পাশাপাশি আমরা দেখি যে স্পিডের দিক থেকে এবং মূল্যের দিক থেকে কোন মেমোরির প্রাইস বেশি। এরপর আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ক্যাপাসিটির দিক থেকে কোন মেমোরিগুলোর ক্যাপাসিটি বেশি এবং কম, এই বিষয়গুলো আমরা দেখি। সো এগুলো একটু ক্লিয়ার করে আমাকে একটু ছোট করে বলবা, ঠিক আছে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে হার্ড ডিস্ক, রম, হার্ড ডিস্ক, রম, ডিভিডি, ইউএসবি ড্রাইভ, এগুলো কী ধরনের মেমোরি, এবং র্যাম কী ধরনের মেমোরি, এখান থেকে হচ্ছে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে দেখো, এরপরে যে টপিকটা প্রোগ্রাম কি, এটা আমাদের বোঝার দরকার নাই, জাস্ট এটা সিম্পল পড়া, তোমরা একটু পড়ে নাও। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালার সমষ্টিকে কি বলা হয়? প্রোগ্রাম বলা হয়। সিম্পল, জাস্ট একটা বেসিক কথা। এরপর আসো প্রোগ্রামের ভাষার স্তর। প্রোগ্রামের ভাষার স্তর হচ্ছে কয়টা? 5টা। প্রথম প্রজন্ম যেটাকে আমরা বলি মেশিন ভাষা। মেশিন ভাষা মানে বুঝছো এই যে 0 অথবা 1, যেটাকে আমরা বাইনারি বলি আর কি। দ্বিতীয় প্রজন্ম যেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এটার আরেকটা নাম হচ্ছে সাংকেতিক ভাষা, মাথায় রাখবা। অ্যাসেম্বলি ভাষাকে হচ্ছে কি বলা হয়? সাংকেতিক ভাষা বলা হয়, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওকে। এরপরে তৃতীয় প্রজন্মের ভাষা যেটাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা, এটা আমাদের ভালো করে পড়তে হবে বিকজ এটা থেকে এমসিকিউ আসবে। এরপর চতুর্থ প্রজন্মের ভাষা যেটা হচ্ছে 4GL, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি অতি উচ্চ স্তরের ভাষা। দেন পঞ্চম প্রজন্মের ভাষা মানে হচ্ছে 5GL, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, ঠিক আছে। সো আসো একটা একটা করে আমরা দেখি। প্রথমে আমরা হচ্ছে মেশিন ভাষা নিয়ে একটু কথা বলবো, জাস্ট বেসিক কিছু কথা দ্রুত আমি বলবো, একটু দেখো। যে ভাষায় 0 অথবা 1 ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে মেশিন ভাষা বলে। তাহলে এখানে তোমার কোনো অন্য ভাষা, ইংরেজি অথবা অন্যান্য যে ভাষাগুলো আছে সেগুলো দিয়ে কোড করতে হবে না, জাস্ট 0 অথবা 1 লিখে তুমি কোড করবা, এটাকে বলা হয় মেশিন ভাষা, ঠিক আছে। সো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যেটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি বলা হয় কোন ভাষায় প্রোগ্রাম রচনা করলে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, যদি এটা বলা হয় কোন ভাষায় প্রোগ্রাম রচনা করলে অনুবাদক প্রোগ্রামের রচনা হয় না, প্রয়োজন হয় না, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। অনুবাদক প্রোগ্রাম বলতে যেমন তুমি সি দিয়ে, C++ দিয়ে অথবা জাভা, পাইথন, যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে যেগুলো আমরা ইংরেজি ভাষার মাধ্যমে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে আমরা কোড করি, সো এগুলো আসলে কম্পিউটার বুঝে না। কম্পিউটারকে বোঝানোর জন্য এখানে কম্পাইলার থাকে যেটা কম্পিউটারকে বুঝিয়ে দেয় এই ইনস্ট্রাকশনগুলোর মানে হচ্ছে এটা। সো মাঝখানে একটা অনুবাদক প্রোগ্রাম কাজ করতেছে কম্পিউটারকে আমাদের ভাষাটা বোঝানোর জন্য। সো ব্যাপারটা হচ্ছে যখন তুমি সরাসরি মেশিনের ভাষা ইউজ করবা তখন তো আর তোমার এই যে কম্পাইলার মানে অনুবাদক প্রোগ্রাম আর লাগতেছে না, বিকজ তুমি সরাসরি কম্পিউটারের ভাষা দিয়ে বোঝাচ্ছ, ঠিক আছে। ওকে, ফাইন। সো এই লাইনটা ইম্পর্টেন্ট। তাহলে মেশিন ভাষার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এরপর আসে অ্যাসেম্বলি ভাষা, যে বিভিন্ন ধরনের সংকেত বা ন্যামনিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে, যেটাকে আমরা সাংকেতিক ভাষা বলি। এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। অ্যাসেম্বলি ভাষার অপর নাম হচ্ছে সাংকেতিক ভাষা। এরপর দেখো উচ্চস্তরের ভাষা, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা। প্রোগ্রাম রচনার জন্য সহজে বোধগম্য সার্বজনীন ভাষাকে আমরা বলি উচ্চস্তরের ভাষা। এটার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে পারি এবং দেখবা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষা আমরা ব্যবহার করি। যেমন দেখো বৈজ্ঞানিক সমস্যা, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক সমস্যা সমাধান করার জন্য বেসিক, প্যাসকেল, C++। প্রশ্নোত্তরমূলক সমস্যা সমাধানের জন্য বেসিক, C++, ফক্স প্রো। এরপর বাণিজ্যিক সমস্যা সমাধানের জন্য কবল, এমসিকিউতে এটা প্রায় আসছে বিগত বছরগুলোতে। এরপর দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি উচ্চস্তরের ভাষা মানে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। দেখো কি কি গুরুত্বপূর্ণ কয়েকটি উচ্চস্তরের ভাষা হচ্ছে সি সম্পর্কে কিছু তথ্য জেনে নাও যেগুলো তোমাদের এমসিকিউতে আসার মতো। সেটা হচ্ছে আবিষ্কারক ডেনিস রিচি। আমরা যদি উইকিপিডিয়া মতে
সি প্রোগ্রাম কখন আবিষ্কার হয়েছে সেটা যদি বলি, সেটা হচ্ছে 1970 সালে, আর আমাদের বইয়ে দেওয়া আছে 1972 সালে। তোমরা অবশ্যই এমসিকিউ তো 1972 এটাই অ্যান্সার করবা, বিকজ পরীক্ষকরা হচ্ছে তোমাদের বইয়ে যে তথ্যগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে তোমার কি দিবে, মার্কস দিবে, ঠিক আছে। সো এরপর দেখো স্থান হচ্ছে কোথায়, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে, এটা ইম্পর্টেন্ট না। এরপর দেখো এই ভাষাকে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়, এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে এটাকে হচ্ছে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এরপর এটিকে মধ্যম স্তরের ভাষা বলা হয়, অর্থাৎ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? এর কারণ হচ্ছে এই যে সি ভাষার সাহায্যে তুমি উচ্চ স্তরের ভাষার পাশাপাশি হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সুবিধা তুমি পাবা। অর্থাৎ হার্ডওয়্যার নিয়ন্ত্রণ আমরা কিসের সাহায্যে করি, মেশিন ভাষার সাহায্যে করি, 0 অথবা 1। সো তুমি সি ভাষার সাহায্যে, সি প্রোগ্রামের সাহায্যে তুমি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ সিস্টেম, এটা বলো অপারেটিং সিস্টেম, অথবা যে কোনো আমরা যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসের যেই অপারেটিং সিস্টেমটা আছে সেটাকে তুমি কন্ট্রোল করতে পারবা। এর পাশাপাশি আবার তুমি কি করতে পারবা, হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারবা, আর পাশাপাশি হচ্ছে সফটওয়্যারের কাজও করতে পারবা। সফটওয়্যারে কি করা যায়, তোমার বানানো যায় এটা দিয়ে, হ্যাঁ। সো এখানে 3টা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সি প্রোগ্রামকে জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়, এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। মিড লেভেল বলতে কি আসলে খেয়াল করবা, এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার 2টা, একটা হচ্ছে মেশিন ভাষা আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, ঠিক আছে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনগুলো, যেগুলো আমরা এখন পড়তেছি, সি প্লাস প্লাস, সি, জাভা, পাইথন, যেটাকে আমরা থার্ড জেনারেশন বলি, হ্যাঁ। সো মনে রাখবা এই যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা তৃতীয় প্রজন্মের ভাষা এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলার মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা এগুলো হচ্ছে লো লেভেল, আর থার্ড জেনারেশন হচ্ছে হাই লেভেল। সো লো লেভেল এবং হাই লেভেলের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সি, ঠিক আছে। এটার সাহায্যে তুমি লো লেভেল মানে মেশিন ভাষা অথবা অ্যাসেম্বলি ভাষার কাজও করা যায়, আবার থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে যে সকল কাজ করা যায়, যেমন অ্যাপ্লিকেশন তৈরি করা অথবা হচ্ছে অন্যান্য যা আছে সেগুলোর কাজ, হ্যাঁ, বা কোনো সমস্যার সমাধান করা, সেটাও করা যায়। ওকে ফাইন, এরপরে আসি, দেখো আচ্ছা আমাকে বলছে সিকিউ সলভ করাবেন বাই, এটা বাই নাকি ভাই? আচ্ছা দেখো সিকিউ, এখন কি আমি সিকিউ করাবো বলছি তোমাদেরকে? আচ্ছা মানে বেশি পোলাপান, এখনের পোলাপান হচ্ছে এক্সট্রিম চালু, মানে খুব চালু। এটা কি সিকিউ করাবো আমি বলছি? অ্যাকচুয়ালি এটা কি সিকিউ করানোর ক্লাস? মানে ক্লাস নিচ্ছি আমি, বুঝছো, বাট মাথা খারাপ হয়ে গেছে তোমাদের, বুঝি না আমি কি এক অবস্থা। দেখো সি প্লাস প্লাস, সো সি প্লাস প্লাস এটাতে হচ্ছে খুব বেশি ইনফরমেশন জানতে হবে না, জাস্ট এখানে একটা বিষয় জানবা, সেটা হচ্ছে সি প্লাস প্লাস একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। যদি বলা হয় নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, সেটা হচ্ছে সি প্লাস প্লাস। এরপরে আসো জাভা, এখানে আর কিছু জানতে হবে না, এখানে একটা বিষয় জানবা, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। সি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা নয়, এটা মাথায় রাখবা। সি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা নয়, এটা হচ্ছে জেনারেল পারপোজ অথবা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা মাথায় রাখবা। যদি আমি কয়েকটা ক্লাসে হয়তো এটা বলছিলাম যে সি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এটা হচ্ছে তোমরা একটু কারেকশন করে নিবা, যদি আমি বলি কোনো ক্লাসে এটা কারেকশন করে নিবা, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো জাভা, এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এটা জানলেই হবে। এরপর পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, জাস্ট এই কথাটা জানলেই হবে। যদি বলা হয় নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, তুমি বলবা পাইথন, জাভা, সি প্লাস প্লাস, এগুলো, ঠিক আছে। ভিজুয়াল বেসিক, এটা হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা, এটা জানলেই হবে, এটা এখানে আর কিছু জানতে হবে না, আমি যা বলবো তা জানলেই হবে। এরপর দেখো ওরাকল হচ্ছে যদি বলা হয় বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম হচ্ছে কোনটা, ওরাকল, ঠিক আছে। তাহলে ওরাকল হচ্ছে বর্তমানে সব থেকে জনপ্রিয় ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামিং ভাষা, এটা মাথায় রাখলে হবে, বাকিগুলো জানার দরকার নাই। এরপরে অ্যালগল, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য এই ভাষার উৎপত্তি। এরপর ফরট্রান, এটা হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, জানতে হবে না। তাহলে শেষ, যা লাগবে তাই পড়াচ্ছি, বেশি পড়ার দরকার নাই। এরপরে দেখো, আচ্ছা দেখো
এরপর দেখো, আমি দ্রুত পড়াচ্ছি বিকজ এগুলো আগে পড়াইছি অনেকবার। সো খেয়াল করো, যা লাগবে আমি পরীক্ষায় তা বলতেছি। যদি বলা হয় নিচের কোনটি, এখন আমরা পড়বো হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে 4র্থ প্রজন্মের ভাষা। সো দেখো, অতি উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় নিচের কোনটি, তুমি বলবা যে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অথবা ফোকাস, অথবা ইন্টেলেক্ট। এমসিকিউতে প্রায় সময় আসে নিচের কোনটি 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে 4র্থ প্রজন্মের ভাষা। তাহলে কি বলবা? এসকিউএল, ফোকাস, ইন্টেলেক্ট। আর 3rd জেনারেশনগুলো মাথায় রাখবা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বললে তোমরা বলবা সি প্লাস প্লাস, জাভা, হ্যাঁ, তারপর হচ্ছে পাইথন, তারপর হচ্ছে তোমার পাইথন, এগুলো আর কি। তাহলে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এগুলো হচ্ছে 3rd জেনারেশন। আর 4th জেনারেশন হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ফোকাস, ইন্টেলেক্ট। 4th জেনারেশন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো স্বাভাবিক ভাষা, যেটা হচ্ছে 5ম প্রজন্মের ভাষা। এখান থেকে এমসিকিউ আসবে। যদি বলা হয় নিচের কোনটি 5ম প্রজন্মের ভাষা, বলবা প্রোলগ, মার্কিউরি, ওপিএস 5। এটা বেশি আসে, এই দুইটা সব থেকে বেশি আসে। মার্কিউরি এবং ওপিএস 5 হচ্ছে 5ম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, পারবা। অনেকবার হচ্ছে আমি তোমাদেরকে এগুলো বলছি, আগের ক্লাসগুলোতে এগুলো আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ পারবা। জাস্ট এগুলো মাথায় রাখবা। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটার পূর্ণরূপটা মাথায় রাখবা। দেন এসকিউএল, ফোকাস, ইন্টেলেক্ট, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর যদি 5ম প্রজন্মের ভাষা বলে প্রোলগ, মার্কিউরি, ওপিএস 5, এগুলো হচ্ছে 5ম প্রজন্মের ভাষা। আর এটা হচ্ছে ন্যাচারাল ভাষা, মানে আমাদের যে স্বাভাবিক ভাষাটা আছে সেটার মতো। এরপরে দেখো অনুবাদক প্রোগ্রাম, এরপর যে টপিকটা আছে। অনুবাদক প্রোগ্রাম মানে কি? এই যে মেশিনের ভাষা, অর্থাৎ যতগুলো ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, যে ডিভাইসগুলো আছে, সেগুলো কিন্তু শুধুমাত্র 0 অথবা 1কেই বুঝে। সো 0 অথবা 1 ছাড়া তুমি যখন অন্য ভাষায় কোড করো, সেটাকে মেশিনকে বুঝিয়ে দেওয়ার জন্য মাঝখানে যে অনুবাদক প্রোগ্রামটা বা ট্রান্সলেটর প্রোগ্রামটা থাকে, সেটাকে আমরা বলি অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে, মানে মাঝখানে যে প্রোগ্রামটা থাকে সেটাকে আমরা বলি অনুবাদক প্রোগ্রাম, মেশিনকে বোঝানোর জন্য। এটা যে কোম্পানি যে প্রোগ্রামিং ভাষাটা তৈরি করেন, ওই কোম্পানি কিন্তু ওই প্রোগ্রামিং ভাষার জন্য অনুবাদক প্রোগ্রাম আগে থেকেই সেট করে রাখে। ঠিক আছে, আচ্ছা। সো অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কয়টা? 3টা। কি? একটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তাহলে অনুবাদক প্রোগ্রাম মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া অন্য ভাষা দিয়ে যখন তুমি কোড করবা, সেটাকে মেশিনকে বোঝানোর জন্য যে ভাষা দিয়ে তুমি কোড করতেছো ওই ভাষার জন্য ওই কোম্পানি আগে থেকে কি করে রাখছে? অনুবাদক প্রোগ্রাম সেট করে রাখছে। ঠিক আছে, এটা সিস্টেমের মধ্যে আগে থেকেই আছে। সো অনুবাদক প্রোগ্রাম কয়টা? 3টা। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। ঠিক আছে, 3টা, এটা মাথায় রাখবে, এমসিকিউতে আসে। অনুবাদক প্রোগ্রাম কয়টা? 3টা। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। সো কম্পাইলার দেখো, কম্পাইলার এটা হচ্ছে যদি বলা হয় কম্পাইলার কিভাবে কাজ করে, তাহলে তুমি বলবা কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়বে, একসাথে অনুবাদ করবে। অর্থাৎ পুরো তুমি প্রোগ্রামটা কোড করার পরে যখন তুমি রান করবা, তখনই কম্পিউটারকে হচ্ছে অনুবাদক প্রোগ্রামটা বুঝিয়ে দিবে এখানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এগুলোর মানে হচ্ছে এটা। ঠিক আছে, সো পুরো প্রোগ্রামটা কোড করার পরে তারপর হচ্ছে কম্পাইলার কম্পিউটারকে মানে সিস্টেমকে বুঝাবে এই যে এখানে যা কোড করা হয়েছে এগুলোর মানে হচ্ছে এটা দ্বারা এই কাজ করা হবে। ঠিক আছে, অর্থাৎ সেটাকে হচ্ছে কোথায় রূপান্তর করবে? বাইনারিতে রূপান্তর করবে। তুমি যা ইনস্ট্রাকশন দিচ্ছ সবগুলোকে বাইনারিতে কনভার্ট করবে। ঠিক আছে, সো যদি ভুল হয় সেটাও তোমাকে একসাথে দেখাবে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তরের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে তোমার কি করা হয়? কম্পাইলার তোমার ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদের জন্য বিভিন্ন ধরনের কি করা হয়? কম্পাইলার ব্যবহার করা হয়। এটা একটু আমরা মাথায় রাখবো। শেষ। এরপর আসলে ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটা অনুবাদক প্রোগ্রামের যে বেসিক পার্থক্যটা, সেটা হচ্ছে কোন জায়গায়? কম্পাইলার যে কাজটা করে সেটা হচ্ছে সে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়বে, একসাথে অনুবাদ করবে। ঠিক আছে, একসাথে পড়বে, একসাথে অনুবাদ করবে। আর বেসিক যে পার্থক্য ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে, সেটা হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে হচ্ছে একসাথে পড়বে না, সে লাইন বাই লাইন পড়বে এবং লাইন বাই লাইন সে কী করবে? কম্পিউটারের সিস্টেমকে বুঝিয়ে দিবে, মানে ডিজিটাল ডিভাইসকে বুঝিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এটা একসাথে পড়বে, একসাথে অনুবাদ করবে কম্পাইলার, আর এটা লাইন বাই লাইন পড়বে এবং লাইন বাই লাইন হচ্ছে কী করবে? অনুবাদ করবে। আর কম্পাইলার ভুল হলে সেটা তোমাকে পরে দিয়ে একসাথে দেখাবে,
ইন্টারপ্রেটার যেহেতু প্রত্যেকটা লাইনকে কনভার্ট করে ফেলবে, অ্যাট দ্য সেম টাইম তুমি যেই লাইনটা শেষ করছো সেটা কনভার্ট করে ফেলবে, কম্পিউটার সিস্টেমকে বুঝিয়ে দিবে, বাইনারিতে কনভার্ট করবে। সো ভুল হলে সেটা তোমাকে ইনস্ট্যান্ট দেখাবে। এরপর অ্যাসেম্বলার খুবই সিম্পল একটা অনুবাদক প্রোগ্রাম। এটা শুধুমাত্র হচ্ছে অ্যাসেম্বলি যে ভাষাটা আছে, যেটা সাংকেতিক ভাষা আমরা বলি, যেখানে বিভিন্ন ধরনের সংকেত ইউজ করে কোড করা হয়, এটা অনেক আগে। হ্যাঁ, সো অ্যাসেম্বলি ভাষাটাকে হচ্ছে মেশিনের ভাষায় রূপান্তরের জন্য, অর্থাৎ কম্পিউটারকে বোঝানোর জন্য, বাইনারিতে কনভার্ট করার জন্য এই যে অ্যাসেম্বলার, এই অনুবাদক প্রোগ্রামটা হচ্ছে কি করে, অ্যাসেম্বলি ভাষাটাকে হচ্ছে কম্পিউটারকে বুঝিয়ে দেয় বা মেশিনকে বুঝিয়ে দেয়, এক কথায় বাইনারিতে রূপান্তর করে। ঠিক আছে, ওকে ফাইন, শেষ অনুবাদক প্রোগ্রাম। ক্লিয়ার? দ্রুত বলো, ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে কমেন্টে বলবা। আমি তাড়াতাড়ি পড়াচ্ছি, দেখো তোমরা মাত্র 6টা শেয়ার করছো, ক্লাস করতেছো অলমোস্ট 38 জন। ঠিক আছে, সো তোমাদের মধ্যে কিন্তু ওই জিনিসটা কাজ করে না যে আমরা ক্লাস করতেছি, আমরা ক্লাসটা একটু শেয়ার করি, যাতে করে অডিয়েন্স অনেক বেশি থাকে, এঙ্গেজমেন্ট বাড়ে। ঠিক আছে, তোমরা হচ্ছে কি মানে নিজেরাই উপকৃত হবা, বাট অন্যদেরকে হচ্ছে উপকৃত হতে দিবা না। তোমাদের মন মানসিকতা হচ্ছে খুবই ন্যারো, বুঝছো? এটা আমি অনেক ক্লাসে শেয়ার দেখছি, যেহেতু হচ্ছে আমি অনেক দিন ধরেই হচ্ছে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, সো আমি দেখে আসছি এটা, যে তোমাদের শেয়ার করতে কেন যেন হচ্ছে ইগোতে লাগে, বুঝছো? মানে খুবই ন্যারো মাইন্ডের তোমরা, মানে তোমাদের এটা যে কোনো স্যারের ক্লাস তোমরা কিন্তু শেয়ার করতে চাও না। এটা কেন আমি অ্যাকচুয়ালি বুঝি না, মানে এটাতে তোমার সমস্যাটা কোথায়, এটা আমি আসলে বুঝি না। ঠিক আছে, বাট ওগুলো শেয়ার করবা, ওই যে রোমান্টিক যেই ব্যাপারগুলো থাকে, হ্যাঁ, বিভিন্ন মিম থাকে, তারপর হচ্ছে রোমান্টিক যে ব্যাপারগুলো থাকে, এগুলো কিন্তু খুব ভালো লাগে শেয়ার করতে। ঠিক আছে, এগুলো শেয়ার করবা। বলবা কি, এই যে হাজব্যান্ড ম্যাটেরিয়াল, ওয়াইফ ম্যাটেরিয়াল, এই ধরনের রিলস যেগুলো আছে, এগুলো খুব মানে বিন্দাস শেয়ার করো। ঠিক আছে, বাট ক্লাস শেয়ার করতে তোমাদের ইগোতে লাগে, বুঝি না আমি আসলে, মানে কি এক অবস্থা। আচ্ছা দেখো, এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রোগ্রামের সংগঠন। সো অ্যাক্টিভ প্রোগ্রামের সংগঠন, একটা প্রোগ্রাম তুমি যখন করবা বেসিকলি সেখানে কি হবে, একটা প্রোগ্রাম তুমি যখন করবা সেখানে বেসিকলি হচ্ছে 3টা বিষয় হয়। একদম পুরো প্রোগ্রামের মধ্যে কিন্তু আলটিমেটলি 3টা বিষয় হয়। সেটা কি কি? সেটা হচ্ছে তোমার ইনপুট, প্রসেসিং, আউটপুট। অর্থাৎ তুমি যেই প্রোগ্রাম করো না কেন সেখানে তুমি দেখবা 3টা বিষয় হবে, ইনপুট, প্রসেসিং, আউটপুট। ঠিক আছে, তুমি ইনপুট নিবা, সেটাকে হচ্ছে যে কাজটা করবা সেটা ওইভাবে করে প্রসেস করবা, যোগ বিয়োগ গুণ ভাগ অন্যান্য যে কাজগুলো থাকবে, তারপর ফাইনালি তুমি আউটপুটটা দেখাবা। ঠিক আছে, সো এমসিকিউতে যদি আসে অ্যাক্টিভ প্রোগ্রামের সংগঠন কয়টা, তুমি বলবা একটা প্রোগ্রামের সংগঠন হচ্ছে 3টা, ইনপুট, প্রসেসিং, আউটপুট। শেষ। এরপরে আসো একটা প্রোগ্রাম তৈরির ধাপ। একটা প্রোগ্রাম করতে হলে কতগুলো ধাপ তোমার মেনটেইন করতে হবে। একটা প্রোগ্রাম করতে হলে তোমার টোটাল এই যে 7টা ধাপ মেনটেইন করতে হবে। প্রথম হচ্ছে তথ্য অনুসন্ধান ও সমস্যার বর্ণনা। এটা হচ্ছে জাস্ট এমনিতেই, মানে অত ইম্পর্টেন্ট কোনো কিছু না। সমস্যার বিশ্লেষণ করতে হবে, কী ধরনের সমস্যা কীভাবে সমাধান করবা, কী কী ইনস্ট্রুমেন্ট তোমার লাগবে, কী কী ইনস্ট্রাকশন প্রয়োজন হবে সমস্যাটা সমাধান করার জন্য। তারপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, এইটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা তোমার সিকিউ সলভের ক্ষেত্রে লাগবে। সেটা হচ্ছে যখন তুমি প্রোগ্রাম ডিজাইন করবা 3টা বিষয়ের মাধ্যমে ডিজাইন করবা। ঠিক আছে, যারা ক্লাসটা করতেছো না, ঠিক আছে, মানে যারা হচ্ছে আমি গতকাল যখন বলছিলাম, পোস্ট করছিলাম, অনেকে তোমরা রেসপন্স করছো ক্লাস করবা, বাট অডিয়েন্স আজকে কম আছে, রাইট? সো যারা ক্লাস করবা না, ক্লাসটা আমি যখন শেষ হওয়ার পরে আমি এটা কি করব, ডাউনলোড করে ক্লাসটা আমার পেজ থেকে ডিলিট করে আমার ইউটিউবে এটা প্রাইভেট করে রাখবো। তোমাদের পরীক্ষা শেষে এটা আবার আমি আপলোড করব নেক্সট ব্যাচের জন্য। ঠিক আছে, দেখবা। সো দেখো, বিকজ তোমরা ক্লাস না করলে আমার তো আসলে লাইভ ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমার ক্লাসগুলো তো অলরেডি আছেই। সো এই কারণে আমি আজকে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, যেহেতু ক্লাস নিচ্ছি কন্টিনিউ করতেছি, বাট নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে যেটা দেখবে এই ক্লাসটা তুমি পাবা না। ক্লাসটা যখন শেষ হয়ে যাবে আমি এটা ডাউনলোড করে হচ্ছে আমার পিসিতে রেখে দিব, অথবা ডাউনলোড করে হচ্ছে আমার ইউটিউবে প্রাইভেট করে রাখবো, দেখতে পারবো না। ঠিক আছে, এবং পেজ থেকে ডিলিট করে দিব। দেখো তাহলে অ্যাক্টিভ প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। তাহলে প্রথম যে ধাপ সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান ও সমস্যার বর্ণনা। তারপর আচ্ছা দেখো, সমস্যার বিশ্লেষণ করবা, প্রোগ্রাম ডিজাইন করবা। এখন প্রোগ্রাম ডিজাইন করবা কয়টা বিষয়ের মাধ্যমে? 3টা বিষয়ের মাধ্যমে। কি কি? সেটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করবা অ্যালগোরিদম, দেন ফ্লোচার্ট, দেন সুডোকোড। ঠিক আছে, সো দেখো ইউটিউবে আর পাবা না, ইউটিউবে আমি প্রাইভেট করে রাখবো, অথবা আমি এটা ডাউনলোড করে
ক্লাসটা আমি ডাউনলোড করে দেন হচ্ছে আমার পিসিতে রেখে দিব, যখন তোমাদের পরীক্ষা শেষ হবে তারপরে হচ্ছে এটা আপলোড করব, ঠিক আছে, সমস্যা নাই। দেখো, সো প্রোগ্রাম ডিজাইন হচ্ছে তিনটা। অ্যালগোরিদম মানে হচ্ছে যে কোনো একটা সমস্যা ধাপে ধাপে সমাধান করবা, ঠিক আছে, এটা তোমরা জানো যে কোনো একটা সমস্যা ধাপে ধাপে সমাধান করবা। আর ফ্লো চার্ট মানে হচ্ছে চিত্রের মাধ্যমে সমাধান করবা, ঠিক আছে, চিত্রের মাধ্যমে সমাধান করবা, চিত্রের মাধ্যমে। ওকে, এরপর সুডো কোড মানে হচ্ছে যেটা ছদ্ম কোড, মানে যেটা প্রকৃত কোড না, মানে ছদ্ম কোড আর কি। হ্যাঁ, সুডো শব্দের অর্থ আসলে ফেক, এটা একটা সুডো শব্দটা একটা গ্রিক শব্দ। সুডো শব্দটা হচ্ছে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ছদ্ম বা ফেক। হ্যাঁ, সো কোনো একটা সমস্যা তুমি যখন ধাপে ধাপে সমাধান করবা এটাকে আমরা বলি অ্যালগোরিদম। আর যখন কোনো সমস্যাকে চিত্রের সাহায্যে সমাধান করবা সেটা হচ্ছে ফ্লো চার্ট। আর যখন কোনো সমস্যা তুমি জাস্ট এটাকে, এই যে সুডো কোড বলতে সুডো শব্দের অর্থ কি বললাম, ছদ্ম বা ফেক, মানে নকল বলতে পারো, ঠিক আছে। সো এখানে যে কাজটা করবা, সুডো কোডকেও বেসিক্যালি বলা হয় ইনফর্মাল কোড, ঠিক আছে, মানে এটা একটা হচ্ছে ইনফর্মাল কোড। ফর্মাল কোড কোনটা, যে অ্যাকচুয়াল কোড করার জন্য অ্যাকচুয়াল ইন্টেন্সিটি থাকে, রেকর্ড ক্লাসেও ইন্টেন্সিটি থাকে না। আচ্ছা দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা ইনফর্মাল কোড, ঠিক আছে। সো ইনফর্মাল কোড বলতে বেসিক্যালি কি, সেটা হচ্ছে যে আমরা যখন সি ভাষা দিয়ে কোড করি তখন আমাদের অনেক কিছু ফলো করতে হয়, অনেক যে কাজগুলো আমাদের করতে হবে, যেমন প্রত্যেকটা লাইন শেষ করে সেমিকোলন দিতে হবে এবং ফাংশন সবসময় স্মল লেটারে লিখতে হবে, অনেক কিছু আমাদের মেনটেইন করতে হয়, রাইট। কিন্তু এই কোডটা তুমি জাস্ট এমনিতেই করবা, অর্থাৎ একদম বাস্তব কোড করার পূর্বে নিজের মতো করে জাস্ট র্যান্ডম কিছু তুমি নোট করছো যে কোডটা তুমি কিভাবে করবে, এটাকে বলা হয় সুডো কোড বা ইনফর্মাল কোড, ঠিক আছে। ওকে ফাইন, এরপর দেখো এই যে প্রোগ্রামটা ডিজাইন করবা তিনটা বিষয়ের মাধ্যমে, বাট আমাদের পরীক্ষায় লাগবে দুইটা বিষয় যেগুলো আমাদের সিকিউতে আসবে, একটা হচ্ছে অ্যালগোরিদম আর একটা হচ্ছে ফ্লো চার্ট। বাকিগুলো আমাদের প্রয়োজন নাই, সুডো কোড আমাদের প্রয়োজন নাই, জাস্ট এটা এমনি প্রোগ্রাম ডিজাইনের একটা অংশ। হ্যাঁ, সো এরপর দেখো কোডিং, সরাসরি আমরা কোডিংয়ে যাব ডিজাইন করার পরে। তারপর হচ্ছে কোডিং করব কি দিয়ে, সি দিয়ে অথবা অন্য ভাষা দিয়ে। তো যেহেতু সি প্রোগ্রাম আমরা পড়তেছি, আমরা সি প্রোগ্রাম দিয়ে হচ্ছে কি করব, প্রোগ্রাম ডিজাইন করব, কোডিং করব। ডিজাইন করার পরে সমস্যাটা হচ্ছে আমরা কোডিংয়ের মাধ্যমে সমস্যাটা সমাধান করব। তারপর আসবে প্রোগ্রাম বাস্তবায়ন, ঠিক আছে। ধরো তুমি কোনো একটা সমস্যা সমাধানের জন্য একটা কোড করলা, কোড করে সেটাকে তুমি রান করবা। রান করতে গিয়ে তুমি এটাকে টেস্ট করে দেখবা, রান করে বিভিন্ন ইনপুট দিয়ে দেখবা। তো টেস্ট করতে গিয়ে যদি কখনো ভুল পাওয়া যায়, যেমন তুমি প্রোগ্রাম করছো কিসের জন্য, গড় নির্ণয় করার জন্য, বাট গড় কিন্তু সেখানে আসছে না, সেখানে যোগ বেরোচ্ছে অথবা বিয়োগফল বেরোচ্ছে। সো তখন প্রোগ্রাম টেস্ট করার পরে যদি কোনো ভুল পাওয়া যায় সেটাকে হচ্ছে আমরা বলি কি, বাগ। প্রোগ্রামে কোনো ভুল পাওয়া গেলে সেটাকে আমরা বলি বাগ। আর সেই বাগটা যখন তুমি সংশোধন করবা সেটাকে আমরা বলি ডিবাগিং। তাহলে কোডিং করার পরে প্রোগ্রাম আমরা টেস্ট করে দেখব, টেস্ট করে যদি কোনো ভুল পাওয়া যায় ভুলটাকে আমরা বলি বাগ, এমসিকিউতে আসে এটা। প্রোগ্রামে কোনো ভুল পাওয়া গেলে সেটাকে আমরা কি বলি, বাগ বলি। আর সেই বাগটা সংশোধন করাটাকে হচ্ছে আমরা কি বলি, ডিবাগিং বলি, ঠিক আছে। এরপর যা তুমি কাজ করবা, যে স্টেপ 1 থেকে স্টেপ 5 পর্যন্ত যা কাজ করবা সবগুলোকে ডকুমেন্ট আকারে রাখবা, এটা হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। এরপর প্রোগ্রাম তুমি শুধুমাত্র ক্রিয়েট করলে হবে না, কোনো অ্যাপ্লিকেশন মেক করলে হবে না, কোনো ওয়েবসাইট মেক করলে হবে না, ঠিক আছে। তোমার কি করতে হবে, এটাকে হচ্ছে সবসময় মেনটেইন করতে হবে, ঠিক আছে। তুমি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছো দেন ফেলে রাখছো, হবে না। এটাকে তোমার কি করতে হবে, যে বিভিন্ন রকমের হচ্ছে যেই অ্যাটাকগুলো আছে সেই অ্যাটাকগুলো থেকে হচ্ছে তোমাকে সেভ করতে হবে, যেন কি এটা হ্যাক করতে না পারে, তোমার কোনো ইনফরমেশন চুরি করতে না পারে, এদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটাকে মেনটেইন করতে হবে, সর্বশেষ যে স্টেপটা আছে এটা। সো এখন আমরা প্রোগ্রাম ডিজাইনের দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো, একটা হচ্ছে অ্যালগোরিদম আর একটা ফ্লো চার্ট, ঠিক আছে। তাহলে শেষ, এই টপিকটা শেষ, জাস্ট এই দুটো বিষয় নিয়ে একটু ছোট করে আমরা আলোচনা করব। দেখো ছোট্ট করে বলতেছি, একটু খেয়াল রাখবা। ধরো তোমাকে বলছে 3টা সংখ্যার গড়, এই গড় এটা কিন্তু প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসছে, তোমাদের পরীক্ষায় প্রায় সময় গড় নির্ণয়ের যেই সি প্রোগ্রাম, অ্যালগোরিদম, ফ্লো চার্ট প্রায় সময় পরীক্ষায় এটা আসছে। দেখো যদি বলা হয় 3টি সংখ্যার গড় নির্ণয় করার জন্য একটা অ্যালগোরিদম করো, 3টি সংখ্যার গড়। হ্যাঁ, তুমি ধরে নিলা 3টি সংখ্যা হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই আর একটা জেড, 3টি সংখ্যা এক্স ওয়াই জেড, তাদের তুমি কি করবা, অ্যালগোরিদম করবা। সো 3টি সংখ্যার গড় নির্ণয় করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট তোমাকে করতে বলছে। তাহলে তুমি কি করবা, তুমি 3টা সংখ্যা
ধরে নিছো, চলক ধরে নিছো তিনটা এক্স ওয়াই জেড, তাদের মান যে কোনো কিছু যিনি প্রোগ্রামটা ব্যবহার করবেন তিনি ইনপুট দিবেন, যে কোনো মান তিনি ইনপুট দিতে পারে, সমস্যা নেই। তো আমরা কি করব, সবসময় অ্যালগোরিদম করার ক্ষেত্রে সবসময় যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো অ্যালগোরিদম সবসময় আমরা যে কাজটা করব, প্রথমে লিখবো ধাপ 1 সবসময়। হ্যাঁ, প্রথমে তুমি কি লিখবা, প্রথমে তুমি লিখবা হচ্ছে প্রোগ্রাম শুরু করি। এগুলো অনেকেই জানো, যারা আমার ক্লাসগুলো করছো তারা এগুলো জানো। তারপর আমি পড়াচ্ছি একটা সিকোয়েন্স মেনটেন করার জন্য, বিকজ আমি মাঝখান থেকে পড়ালে অনেকেই বুঝবো, অনেকেই বুঝবা না। আবার এটা হচ্ছে পরবর্তীতে যারা ক্লাসটা আমি যখন আপলোড করব তোমাদের পরীক্ষার পরে, তখন আবার যারা তোমাদের পরবর্তী ব্যাচ দেখবে তারাও বুঝবে না, সেই কারণে সিকোয়েন্সটা যেন হচ্ছে কি মানে থাকে আর কি, ঠিক আছে। সো প্রোগ্রাম শুরু করি, খেয়াল করো, প্রোগ্রাম শুরু করি। এরপর ধাপ 2 তুমি কি করবা, সব সময় যখন তুমি অ্যালগোরিদম করবা, যেটার তুমি অ্যালগোরিদম করবা মনে রাখবা আমরা কি পড়ে আসছি, একটা প্রোগ্রামের সংগঠন কয়টা, 3টা, ইনপুট, প্রসেসিং, আউটপুট। সো তুমি অ্যালগোরিদম করার ক্ষেত্রে প্রথম যে ধাপটা সেটা সব সময় লিখবা প্রোগ্রাম শুরু করি সব সময়। তারপরে তুমি কি করবা, তোমার প্রোগ্রামের মধ্যে ইনপুট আছে কিনা দেখবা, যদি ইনপুট থাকে তাহলে তুমি লিখবা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান ইনপুট নেই, ইনপুট আছে এক্স ওয়াই জেড, এখানে কোনো সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দেওয়া নেই, এর মান ইনপুট নেই। এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি সংখ্যা দেওয়া থাকে তখন কি করব। আচ্ছা সেই ব্যাপারটা আমি বলছি তোমাদেরকে। যদি সংখ্যা দেওয়া থাকে তখন তুমি বলবা, যেমন ধরো এখানে তোমাকে 3টা সংখ্যা দিচ্ছে, একটা হচ্ছে 20, আরেকটা ধরো 35, আরেকটা তোমাকে দিচ্ছে হচ্ছে 55, বলছে তোমাকে এই 3টা সংখ্যার গড় নির্ণয় করার জন্য 20, 35, 55। তাহলে স্পেসিফিক সংখ্যা দেওয়া আছে, যদি স্পেসিফিক সংখ্যা দেওয়া থাকে তখন তুমি লিখবা এক্স ইকুয়াল 20, খেয়াল করো এক্স ইকুয়াল 20, ওয়াই ইকুয়াল 35 এবং জেড ইকুয়াল 55। যেহেতু মান স্পেসিফিক তখন তুমি বলবা এক্স ইকুয়াল 20, ওয়াই ইকুয়াল 35, জেড ইকুয়াল 55 এর মান ধরে নিই। বিষয়টা খেয়াল করছো, ধরে নিই যদি মান দেওয়া থাকে, আর দেওয়া না থাকলে তুমি বলবা ইনপুট নেই, ঠিক আছে। এরপর ইনপুট নেওয়ার পরের কাজ আমরা শিখে আসছি, সেটা কি প্রসেস করতে হবে। তাহলে গড় কিভাবে নির্ণয় করি, আমরা লিখলাম গড়টা রাখার জন্য একটা চলক লিখলাম, সেটা হচ্ছে এ। মনে রাখবা সি প্রোগ্রামে তোমার কাজটা করার পরে যে ফলাফলটা বের হবে সেটা রাখার জন্য একটা চলক সবসময় ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি এই চলক নিলাম। সো আমরা কি করব, 3টা সংখ্যার গড় বের করব। সো 3টা সংখ্যাকে আমরা যোগ করব, তারপর 3 দ্বারা আমরা ভাগ করব, রাইট। আচ্ছা এটা আমরা করব, এটা প্রসেস। তারপর আমরা কি লিখবো, সবসময় নির্ণয় করি, ওকে নির্ণয় করি। এরপর দেখো তাহলে তুমি প্রসেস করে তোমার যে আউটপুটটা বের হবে, প্রসেস করে যে মানটা বের হবে সেটা এই চলকের মধ্যে যাবে। সবসময় প্রসেসিংয়ের মানটা একটা চলকের মধ্যে রাখতে হবে, এটা সবসময় যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর তুমি কি করবা, যেটা মান বের হবে সেটা যেই চলকের মধ্যে ঢুকবে সেটাকে তুমি কি করবা, প্রদর্শন করবা। তাহলে প্রদর্শন করি। তারপর সর্বশেষ যে ধাপটা সেটা হচ্ছে শেষ করি। তাহলে এই যে ধাপ 1 এবং ধাপ 2, প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শেষ করি, এই কথাগুলো তোমার অবশ্যই লিখতে হবে। প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শেষ করি, এই কথাগুলো তোমার সব সময় লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি তোমাকে দেখো সিম্পলি একটু থিঙ্ক করো, সিম্পল থিঙ্ক কি করবা, যদি তোমাকে বলা হয় সিম্পলি একটু থিঙ্ক করবা। দেখো তোমাকে যদি বলা হয় যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য একটা অ্যালগোরিদম করো ত্রিভুজের, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, রাইট, ভূমি গুণ উচ্চতা, এটা আমরা জানি তাই না। সো তুমি তো এখানে ভূমি উচ্চতা এরকম বাংলা লিখতে পারবা না, ঠিক আছে। তোমার এখানে কি করতে হবে, ইংলিশ লিখতে হবে। তাহলে তুমি ভূমি মানে ধরছো বি, আর উচ্চতা মানে তুমি ধরছো কি এইচ, আর হাফ মানে হাফ, ধরো হাফ, হ্যাঁ লিখলা, সমস্যা নাই। হ্যাঁ তাহলে তুমি কি করবা, দেখো তুমি কি করবা, তুমি লিখবা এটার অ্যালগোরিদম যদি তুমি করো, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য যদি অ্যালগোরিদম করো, কি লিখবা, প্রোগ্রাম শুরু করি, এখানে ইনপুট কি আছে, বি এবং এইচ, ভূমি এবং উচ্চতার মানটা ইনপুট দেওয়া হবে। তাহলে তুমি লিখবা বি এবং এইচ এর মান ইনপুট নেই। তারপর তুমি এখানে প্রসেস করবা, প্রসেসিংয়ের লাইনটা কেমন হবে একটু দেখাই দিচ্ছি। দেখো এই যে ধাপ 3 প্রসেস করবা, ইনপুট নেওয়ার পরের কাজই হচ্ছে প্রসেস করা। তাহলে কি করবা, এই যেটাকে ক্যালকুলেট করে একটা চলকের মধ্যে ক্ষেত্রফলটা রাখতে হবে, এই কাজটা সবসময় করতে হয়। তাহলে তুমি কি করবা, ধরো তুমি ধরে নিলা যে ধরলা হচ্ছে এরিয়া অথবা যে কোনো কিছু, তোমার নাম, যে কোনো চলক তুমি লিখলা, নো প্রবলেম। এরপর তুমি লিখছো হচ্ছে হাফ, হ্যাঁ সি প্রোগ্রামে কিন্তু এভাবে লেখা যায় না, এভাবে লিখতে হয় হাফ ইন্টু
বি ইন্টু সরি এই যে হাফ ইন্টু সি প্রোগ্রামে ইন্টু লেখা যায় না, এই যে স্টার চিহ্নটা দিতে হয়, ইন্টু এইচ, এরপর লিখবেন নির্ণয় করি, নির্ণয় করি। ঠিক আছে, এই যে হাফ ইন্টু বি ইন্টু এইচ, এটা আমি এটা সামনে তোমাদেরকে বলবো যখন অপারেটর আমরা পড়বো। সি প্রোগ্রামের যে অপারেটরগুলো আছে আমরা এখানে গুণ ভাগের জন্য কী ধরনের অপারেটর ইউজ করব এগুলো নিয়ে আমরা কথা বলবো, টেনশন করার দরকার নাই, জাস্ট এটা লিখবা। ঠিক আছে, তাহলে প্রসেস করবা, প্রসেস করে তারপর যে মানটা তোমার বের হবে, ক্যালকুলেট করে যে মানটা বের হবে সেটা এই চলকের মধ্যে যাবে, সেটাকে তুমি আউটপুটে দেখাবা, লিখবা প্রদর্শন করি, তারপর প্রোগ্রাম শেষ করি। তাহলেই দেখো একই কাজ তুমি বারবার করবে, একটা অ্যালগোরিদম ভালো করে পারলে অনেকগুলাই তুমি কি ইজিলি পারবা। ঠিক আছে, তো দেখো এই যে অ্যালগোরিদমটা আমরা লিখলাম, এটাকে যদি আমরা এখন ফ্লো চার্ট করতে চাই তাহলে কি হবে খেয়াল করো। ধরো আমরা যদি তিনটা সংখ্যার গড় বের করার জন্য একটা ফ্লো চার্ট করি, সো ফ্লো চার্টের ক্ষেত্রে আগে চিত্রগুলো আমাদের ভালো করে জানতে হবে, তাই না? চিত্রগুলো কেমন, ধরো এই যে আমরা অ্যালগোরিদম করার ক্ষেত্রে লিখলাম ধাপ 1 মানে স্টেপ 1, আমি এখানে ইংলিশে লিখতেছি, দেখো স্টেপ 1 আমি কি লিখছিলাম, স্টার্ট, শুরু করি, তাই না? স্টেপ 2তে আমি কি লিখছিলাম, ইংলিশ বাংলা দুইটাই লেখা যায়, পরীক্ষায় ইংলিশ লিখলে কোনো সমস্যা নেই। এরপর আমি লিখছিলাম হচ্ছে এক্স ওয়াই জেড, তোমার ইনপুট নেই, ঠিক আছে, আচ্ছা ইনপুট, আচ্ছা এখানে তুমি লিখবা ইনপুট এক্স ওয়াই জেড যদি ইংলিশে লিখো। স্টেপ 3, স্টেপ 3 থেকে লিখবা এই যে এটাকে তুমি বের করবা, এ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড 3, হ্যাঁ। তারপর হচ্ছে তুমি কি করবা, স্টেপ 4, স্টেপ 4-এ তুমি আউটপুট দেখাবা, তাহলে বলবো আউটপুট, অথবা এখানে প্রিন্ট লিখতে পারো, আউটপুট অথবা প্রিন্ট দুইটাই লেখা যায়। এরপর তুমি কি করবা, শেষ করবা, স্টেপ 5 এন্ড, প্রোগ্রাম তুমি শেষ করছো। ইংলিশে লিখতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো শুরু করলা, সেটা তুমি ফ্লো চার্টের মাধ্যমে করলে কীভাবে লিখবা, দেখো ফ্লো চার্টে শুরু এবং শেষ এই বিষয়টা বোঝানোর জন্য আমরা এই যে ডিম্বাকৃতির যে চিত্রটা আছে এটা ইউজ করব। শুরু অথবা শেষ এই জিনিসটা বোঝানোর জন্য সবসময় ডিম্বাকৃতির চিত্রটা ইউজ করব। তাহলে এখানে আমরা কি লিখব, স্টার্ট, শুরু করলাম, প্রোগ্রামটা শুরু করলাম। তারপর ইনপুট নেওয়ার জন্য সবসময় সামান্তরিক চিত্র, ইনপুট আউটপুট দেখানোর জন্য সামান্তরিক চিত্র। দেখো এরপর দেখো ফ্লোটা বোঝাচ্ছি, নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা কি করব, এখানে ইনপুট নিব, তাহলে ইনপুট এক্স ওয়াই জেড, ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক চিত্র, ঠিক আছে। এরপর দেখো এরপর প্রসেস করবা, শুরু করলা ডিম্বাকৃতির চিত্র, ইনপুট নিলা সামান্তরিক চিত্র, তারপর এই যে প্রসেস করার জন্য আয়তক্ষেত্র, প্রসেস করার জন্য কি আয়তক্ষেত্র, ঠিক আছে। তো তুমি এখানে কি করবা, এ ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্ল্যাশ 3, ঠিক আছে। এটা হচ্ছে সি প্রোগ্রামে ভাগের চিহ্নটা হচ্ছে এটা, এটা ভাগফল বের করার জন্য সি প্রোগ্রামে ইউজ করা হয়। তাহলে প্রসেস করার পর আউটপুট দেখাবে, এই যে আউটপুটটা তুমি আউটপুটটা দেখাবা স্টেপ 4-এ। সো ইনপুট আউটপুটের জন্য কি চিত্র, সামান্তরিক চিত্র, ঠিক আছে। তাহলে এখানে লিখবা হচ্ছে আউটপুট, আউটপুট কি লিখবা, লিখবা হচ্ছে এ। তারপর তুমি কি করছো, শেষ করছো, এই যে শেষ করছো, তাহলে তুমি কি করবা, এন্ড। তাহলে এখানে সিকোয়েন্স মিল আছে কি নাই দেখো, শুরু করছো, তাহলে শুরু এবং শেষের জন্য কি ডিম্বাকৃতির চিত্র তুমি ইউজ করবা। ইনপুট দেখানোর, ইনপুট নেওয়ার জন্য আউটপুট দেখানোর জন্য, ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট দেখানোর জন্য তুমি কি করবা, এই যে সামান্তরিক চিত্র ইউজ করবা। শুধুমাত্র প্রসেস করার জন্য অথবা মানগুলাকে ধরার জন্য, কোনো মান যদি প্রশ্নে দেওয়া থাকে সেগুলাকে হচ্ছে ধরার জন্য অথবা প্রসেস করার জন্য তুমি এই যে আয়তক্ষেত্র চিত্রটা ইউজ করবা। এখন যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো তখন কিন্তু আরও কয়েকটা বিষয় আসবে, আরও কয়েকটা চিত্র আসবে যেগুলো তোমাদের এমসিকিউতে আসে। সেটা হচ্ছে এগুলো তো আছেই, শুরু শেষের জন্য ডিম্বাকৃতির চিত্র যেটাকে আমরা বলি অর্ধবৃত্ত, ঠিক আছে। এরপরে ইনপুট নেওয়ার জন্য আউটপুট দেখানোর জন্য সামান্তরিক চিত্র সবসময়, প্রসেস করার জন্য আয়তক্ষেত্র, ঠিক আছে, অথবা মান ধরার জন্য আয়তক্ষেত্র। এখন আরও কয়েকটা চিত্র তোমার আসবে পরীক্ষায়, দেখো এই যে এরকম একটা চিত্র থাকবে, এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটা হচ্ছে কখন আসবে, যখন হচ্ছে আমরা কি করব, তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করব, শর্ত নিয়ে যখন কাজ করব তখন এই চিত্রটা আসবে ডিসিশন নেওয়ার জন্য, মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই চিত্রটা আসবে, ঠিক আছে। এরপর যখন তুমি সিদ্ধান্ত নিবা তখন তাদের মান
অনেক আসতে পারে। যেমন ধরো তুমি একটা সংখ্যা জোড় নাকি বিজোড়, তাহলে তোমার সিদ্ধান্তের উপর ভিত্তি করে, তোমার কন্ডিশনের উপরে ভিত্তি করে, তোমার শর্তের উপরে ভিত্তি করে সংখ্যাটা জোড় হতে পারে, সংখ্যাটা বিজোড়ও হতে পারে। তাহলে সংখ্যাটা যদি জোড় হয় তাহলে জোড়কে আমরা আউটপুটে দেখাবো, আর যদি বিজোড় হয় তাহলে বিজোড়কে আউটপুটে দেখাবো। তাহলে মাল্টিপল কে আসতে পারে, আউটপুট আসতে পারে। সো মাল্টিপল আউটপুট যদি আসে সেগুলোকে কানেক্ট করার জন্য আমরা একটা কানেক্টর ইউজ করব। এই যেরকম একটা গোল একটা কানেক্টর ইউজ করব। তাহলে সি প্রোগ্রামে এই চিত্রগুলো বাদ দিয়ে আরও দুইটা চিত্র নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে শর্তের কাজ করার সময়, মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং যখন একাধিক আউটপুট বের হবে সেগুলোকে আমরা কানেক্ট করার জন্য একটা কানেক্টর ইউজ করব। এবং সি প্রোগ্রামটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা কি করি, যে ফ্লোটা বোঝানোর জন্য আমরা এরকম অ্যারো চিহ্ন ইউজ করি, অ্যারো চিহ্ন, যেটাকে আমরা বলি প্রবাহ বা প্রবাহের দিক। ঠিক আছে, অলরাইট। সো আশা করি এটা ক্লিয়ার সবার কাছে। হ্যাঁ, তাহলে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম এটা আমরা পারবো। এরপরের টপিকে আমরা যাচ্ছি। দেখো, প্রোগ্রামের ভুল। প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে? দেখো, প্রোগ্রামে হচ্ছে মোট 3 ধরনের ভুল হতে পারে। সেটা হচ্ছে কি কি? সিনট্যাক্স ভুল, দেন লজিক্যাল ভুল, তারপর হচ্ছে ডেটা ভুল। তাহলে প্রোগ্রামে 3 ধরনের ভুল হয়। একটা হচ্ছে সিনট্যাক্স ভুল, দেখো, এরপর হচ্ছে লজিক্যাল ভুল, এরপর হচ্ছে ডেটা ভুল। এই 3টা ভুলের মধ্যে যদি প্রশ্ন করা হয় সি প্রোগ্রামে কয়টা ভুল হয়, মানে কয়টা ভুল হতে পারে, 3টা ভুল হতে পারে, সিনট্যাক্স ভুল, লজিক্যাল ভুল, ডেটা ভুল। এই 3টা ভুলের মধ্যে কোন ধরনের ভুল সংশোধন করা সহজ? তাহলে তুমি বলবা সিনট্যাক্স ভুল সংশোধন করা সহজ। প্রশ্ন হচ্ছে স্যার, এই যে সিনট্যাক্স মানেটা কি? সিনট্যাক্স মানে হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ভাষা লিখার যে নিয়মকানুন বা কোনো একটা ভাষা লিখার যেই ব্যাকরণ সেটা অনুসরণ করাই হচ্ছে সিনট্যাক্স। ধরো বাংলা লেখার জন্য অবশ্যই অনেক নিয়ম আছে, তারপর ইংরেজি লেখার জন্য অনেক নিয়ম আছে। সো কোনো একটা ভাষা লিখার যে নিয়মকানুন সেটাকে বলা হয় কি সিনট্যাক্স। সো যে কোনো প্রোগ্রামিং ভাষা লেখার জন্য যে নিয়মকানুনগুলো দেওয়া আছে, যেগুলো মেনটেইন করতে হবে, সেটা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, সেটাকে আমরা বলি প্রোগ্রামিং সিনট্যাক্স। প্রোগ্রামিং ভাষা লেখার নিয়মকানুনগুলোকে আমরা কি বলি? প্রোগ্রামিং সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্স ভুলটা সংশোধন করতে পারবা, বিকজ এগুলো তোমাকে, যদি সিনট্যাক্স এরর হয়, প্রোগ্রামিং ভাষা মানে তুমি লিখতেছো সি দিয়ে, তুমি কোড করতেছো, সো সি ভাষা লেখার ক্ষেত্রে তুমি সেমিকোলন দাও নাই, অথবা তুমি ফাংশন বড় হাতে লিখে ফেলছো, অথবা আরও অন্যান্য যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো তুমি করে ফেলছো। ঠিক আছে, সো বা হচ্ছে তুমি কিওয়ার্ড ক্যাপিটালে লিখে ফেলছো। সো এই যে সিনট্যাক্স ভুলগুলো যদি হয়, ভাষা লেখার যদি নিয়মের মধ্যে ভুল হয়, সেক্ষেত্রে তোমার প্রোগ্রামটা রান হবে না। সো প্রোগ্রাম যদি রান না হয় সেক্ষেত্রে তুমি আউটপুট পাবা না। তখন তুমি বুঝবা প্রোগ্রামে কোথায় তোমার ভুল হয়েছে, সেটা তোমাকে দেখাই দিবে একটা তোমার সিগন্যালের মাধ্যমে, কোন লাইনে ভুল আছে সেটা তোমাকে দেখাবে। ঠিক আছে, কিন্তু যদি লজিক্যাল ভুল অথবা ডেটা ভুল হয়, যেমন দেখো, ধরো তুমি হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলা, অথবা তুমি লেস দেনের জায়গায় গ্রেটার দেন দিয়ে দিলা, প্লাসের জায়গায় মাইনাস, অথবা লেস দেনের পরিবর্তে তুমি গ্রেটার দেন দিয়ে দিলা। তাহলে এই যে তোমার যেই লজিক্যাল ভুলগুলো হচ্ছে, তুমি যোগ করার জন্য প্রোগ্রাম করলা, কিন্তু আলটিমেটলি তুমি দিয়ে দিলা মাইনাস, তাহলে বিয়োগফল বের হবে। তাহলে এগুলো তোমার নিজের জন্য ভুল হচ্ছে। এক্ষেত্রে আউটপুট আসবে, বাট কোথায় ভুল হয়েছে সেটা তুমি বুঝবা না। যদি বড় প্রোগ্রাম করো সেক্ষেত্রে আরও ডিফিকাল্ট। ঠিক আছে, ডেটা ভুলের ক্ষেত্রে কি, যেমন ধরো তুমি যোগ করবা দুইটা সংখ্যা, মনে করো একটা সংখ্যা তুমি ধরলা 30 আর একটা সংখ্যা ধরলা হচ্ছে 50। তাহলে ডেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 30 আর একটা 50। সামহাও তুমি কি করলা, ভুলে 30-এর পরিবর্তে দিয়ে দিলা 20, 50-এর পরিবর্তে তুমি দিলা 60। আচ্ছা, এই ক্ষেত্রে তো 80 হচ্ছে, তাই না? আচ্ছা, ধরো তুমি 30-এর পরিবর্তে দিলা 20, 50-এর পরিবর্তে দিলা 40। তাহলে তোমার এই দুইটা সংখ্যা যোগ করলে যোগফল বের হওয়ার কথা হচ্ছে 80, বাট তুমি ডেটা ভুল দেওয়ার কারণে তোমার যোগফল বের হবে 60। তাহলে মনে রাখবা, যুক্তিগত ভুল এবং ডেটা ভুল যদি হয় সেক্ষেত্রে সংশোধন করা ডিফিকাল্ট, কারণ হচ্ছে এখানে আউটপুট দেখা যায়, আমরা বুঝি না আসলে কোথায় ভুল হয়েছে। বাট সিনট্যাক্স ভুল হইলে আউটপুট দেখাবে না, প্রোগ্রাম রানই হবে না যতক্ষণ পর্যন্ত তুমি সেটা সংশোধন করবা। যতক্ষণ পর্যন্ত না তুমি সেটা সংশোধন করবা ততক্ষণ প্রোগ্রাম রান হবে না। সেই কারণে সিনট্যাক্স ভুল সংশোধন করা সহজ, বাকি ভুলগুলো সংশোধন করা কঠিন। আচ্ছা, এটা গেল প্রোগ্রামের ভুল। এরপরে আসো ভ্যারিয়েবল, সবথেকে ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে এখান থেকে 100%। ঠিক আছে, সো দেখো ভ্যারিয়েবল, সি প্রোগ্রামে তুমি যখন হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে কাজ করবা, সি প্রোগ্রামে কিন্তু আমাদের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয়, বিকজ এখানে তুমি প্রোগ্রাম যখন করবা তখন তুমি প্রোগ্রামটা এমনভাবে করবা যেন প্রোগ্রামটা সবাই ইউজ করতে পারে।
সবাই তাদের কাজগুলো প্রোগ্রামের সাহায্যে করতে পারে, ঠিক আছে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো। তো এখন এক্ষেত্রে তোমার চলক নিয়ে কাজ করতে হবে, কারণ চলকের মান পরিবর্তনশীল। যেমন দেখো, দুইটা সংখ্যা তুমি যোগ করবা, কোন দুইটা সংখ্যা স্পেসিফিক না, যে কোনো দুইটা সংখ্যা হতে পারে। তিনটা সংখ্যার গড় বের করবা, কোন তিনটা সংখ্যা স্পেসিফিক না, যে কোনো তিনটা, পৃথিবীতে যত সংখ্যা আছে এরকম যে কোনো তিনটা সংখ্যা হতে পারে, ঠিক আছে। সো এই কাজগুলো করার জন্য আমাদের ভ্যারিয়েবল লাগবে। সো ভ্যারিয়েবল লিখার যে নিয়ম সেটা থেকে আমাদের এমসিকিউ আসে, ঠিক আছে। ভ্যারিয়েবল লিখার নিয়ম থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসবে। সো মাথায় রাখবা, ভ্যারিয়েবল লিখার নিয়মগুলো একটু মাথায় রাখবা। সেটা কি কি? ভ্যারিয়েবল যখন তুমি লিখবা, দেখো ভ্যারিয়েবল লিখার নিয়ম থেকে এমসিকিউ আসবে, এবং ভ্যারিয়েবল অনেক সময় দিয়ে দিবে, তোমাকে বলবে নিচের কোনটি বৈধ চলক, নিচের কোনটি বৈধ চলক, অথবা নিচের কোন চলকটি সঠিক নয়, এরকম প্রশ্ন আসবে। তো সি প্রোগ্রামে ভ্যারিয়েবল লিখার জন্য, চলক ডিক্লেয়ার করার জন্য কিছু নিয়ম তোমার জানতে হবে। সি প্রোগ্রামে তুমি ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত যতগুলো বর্ণ আছে, লেটার আছে, সবগুলো তুমি ইউজ করতে পারবা, কোনো অসুবিধা নাই। আবার স্মল এ থেকে শুরু করে স্মল জেড পর্যন্ত সবগুলো তুমি ইউজ করতে পারবা, তাও কোনো অসুবিধা নাই। খেয়াল করো, তাহলে আমরা ক্যাপিটাল লেটার এবং তোমার কি স্মল লেটার, যেটাকে আমরা বলি আপার কেস বা লোয়ার কেস, সবগুলো আমরা ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এরপর দেখো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে সি প্রোগ্রামে তুমি আন্ডারস্কোর চিহ্ন, তো আন্ডারস্কোর যে চিহ্নটা আছে সেটা এবং ডলার চিহ্ন, এই দুইটা স্পেশাল ক্যারেক্টার ছাড়া তুমি সি প্রোগ্রামে আর কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবো না, ঠিক আছে। ওকে, ফাইন। এরপর আসো, চলকের নামের মধ্যে ফাঁকা থাকা যাবে না। যেমন তুমি একটা চলক ডিক্লেয়ার করলা, ধরো তুমি লিখলা নাম্বার, হ্যাঁ, নাম্বার একটা চলক, ধরো তুমি একটা নাম্বার এটা একটা চলক, হ্যাঁ, এটা ঠিক আছে, ফাইন, হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে সব স্মল, অথবা তুমি চাইলে ক্যাপিটাল লিখতে পারো, নো প্রবলেম। কিন্তু এটার মাঝখানে ফাঁকা রাখতে পারবা না। যেমন তুমি এরকম লিখতে পারবা না, এই যে এটাকে তুমি এরকম লিখতে পারবা না, নাম, এরপর আবার বিইআর, এই যে মাঝখানে ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। মাঝখানে তুমি আন্ডারস্কোর দিতে পারো, কোনো অসুবিধা নাই, এটা দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর দেখো, কোনো কিওয়ার্ডের নাম চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে আসলে কতগুলো বিশেষ শব্দ যেগুলো প্রোগ্রামে বিশেষ কাজ করে থাকে। যে কোনো একটা প্রোগ্রামিং ভাষার মধ্যে তোমার কিওয়ার্ড থাকে। সো কিওয়ার্ডগুলো তুমি জাস্ট ইউজ করবা, ওই কিওয়ার্ডটা ইউজ করলে অটোমেটিক্যালি তুমি একটা সিম্পল কাজ, মানে ওই যে কাজটা তুমি করতে চাচ্ছ সেটা করে ফেলতে পারবা, ঠিক আছে। সো কিওয়ার্ড কতগুলো বিশেষ শব্দ যেগুলো বিশেষ বিশেষ কাজ করার জন্য প্রোগ্রামে সেট করা থাকে। তুমি যদি ওই কাজটা এমনি নর্মালি করতে চাও, সেক্ষেত্রে তোমার অনেক কোডিং করতে হবে, অনেক কিছু করতে হবে। বাট যিনি বা যে কোম্পানি একটা প্রোগ্রামিং ভাষা তোমার কি করে উদ্ভাবন করে, তারা কি করে এরকম কিছু শব্দ কিওয়ার্ড তারা সেট করে রাখে। তুমি ওই কাজটাও একটা কিওয়ার্ড ইউজ করে একটা কাজ তুমি সিম্পলি করে ফেলতে পারবা। তাহলে কিওয়ার্ড কতগুলো বিশেষ শব্দ যেগুলো প্রোগ্রামে বিশেষ কাজ করার জন্য ব্যবহার করা হয়। আমরা চাইলেই ওই ওয়ার্ডটা ইউজ করে কাজটা খুব সহজে করে ফেলতে পারি, ঠিক আছে। আমাদের নতুন করে আর ওই কাজটা করার জন্য কোনো কোডিংয়ের প্রয়োজন হয় না, জাস্ট একটা ওয়ার্ড ইউজ করলেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু মাথায় রাখবো, সেটা কিওয়ার্ডের নাম চলকের নাম হিসেবে ইউজ করা যাবে না। সো কিওয়ার্ডগুলো কি কি আমরা কিছুক্ষণ পরে সেগুলো পড়বো, কিওয়ার্ডগুলো কি দেখবা তোমরা। আচ্ছা, এরপর খেয়াল করো, একই ফাংশনে একই নামে দুই বা ততোধিক চলক ঘোষণা করা যাবে না। যেমন একটা ফাংশন স্ক্যানএফ অথবা প্রিন্টএফ, একটা ফাংশনের মধ্যে তুমি ডিফারেন্ট একটা চলক দুইবার লিখতে পারবে না, ঠিক আছে। ডিফারেন্ট তুমি চলক লিখতে পারো, ধরো একটা এ আর একটা বি, একটা এক্স আর একটা ওয়াই, একটা নাম্বার 1 একটা নাম্বার 2 দিতে পারো, সমস্যা নেই। কিন্তু একটা ফাংশনের মধ্যে একই নামে দুইটা চলক লেখা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, তুমি একটা প্রোগ্রামের মধ্যে ডিফারেন্ট ফাংশনে একই নামের চলক লিখতে পারবা। অনেকেই কথাগুলো বুঝবা না, যখন আমরা প্রোগ্রাম করব তখন বুঝবা, ঠিক আছে। আপাতত এমসিকিউর জন্য এমনিতেই জেনে রাখো, ঠিক আছে। সো যখন যেটা পড়াবো ওটাতে ফোকাস করবা। বিষয়গুলো তুমি এখন থেকে হালকা হালকা জানলে যখন প্রোগ্রাম করবা তখন বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝবা। আচ্ছা, এরপর দেখো, এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, চলকের নাম কখনো তোমার ডিজিট দিয়ে শুরু হইতে পারবে না, অঙ্ক দিয়ে শুরু হইতে পারবে না, ঠিক আছে। ধরো তুমি কখনো এরকম লিখতে পারবে না যে 2NUM, এই যে
এখানে কি, এখানে ডিজিট আছে, অঙ্ক আছে, নাম্বার আছে। সো কখনো নাম্বার দিয়ে, ডিজিট দিয়ে কখনো হচ্ছে কি করা যাবে না, অঙ্ক দিয়ে কখনো চলকের নাম ডিক্লেয়ার করা যাবে না। হ্যাঁ, তুমি এটা পরে লিখতে পারবা, যেমন তুমি এরকম লিখতে পারো যে নাম্বার 1 এটা লেখা যাবে, নাম্বার 2 এটা লেখা যাবে, নো প্রবলেম। বাট কখনো চলকের সামনে অঙ্ক বা ডিজিট থাকতে পারবে না। যদি এটা থাকে তাহলে এই চলকটা ইনভ্যালিড, এটা কাজ করবে না প্রোগ্রামে, ঠিক আছে। কিন্তু আবার স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে। তাহলে আমি তোমাদেরকে কিছু চলক দেখাই দেয়। যেমন দেখো, ধরো তুমি লিখছো হচ্ছে আন্ডারস্কোর, ধরো তুমি লিখলা হচ্ছে NUM, একটা চলক, হ্যাঁ এটা লেখা যাবে, এটা বৈধ চলক। শুরুতে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর অথবা ডলার সাইন থাকতে পারবে, সমস্যা নাই। এরপর ধরো তুমি এরকম লিখতে পারো NUM_1 লেখা যায়, সমস্যা নাই, ঠিক আছে, নো প্রবলেম। এরপর তুমি আবার লিখতে পারো NUM, এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটার দুইটার সংমিশ্রণে তুমি লিখতে পারো। আবার এখানে মনে করো তুমি দিলা 2 লেখা যায়। পরবর্তীতে সংখ্যা থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, সমস্যা নাই, শুরুতে থাকতে পারবে না, ঠিক আছে। তার এইভাবে তুমি চলকগুলো লিখতে পারো। যেমন এখানে এটা দেখো কীভাবে লিখলাম, এটা দেখো কীভাবে লিখলাম, এটা দেখো কীভাবে লিখলাম, ঠিক আছে। কিন্তু ফাঁকা রাখা যাবে না। ধরো এরকম লিখতে পারবো না, এই যে ধরো তুমি লিখছো নাম 3, এই যে নাম এবং 3 এর মধ্যে গ্যাপ আছে, এটা রাখা যাবে না। তুমি এখানে আন্ডারস্কোর দিয়ে দিতে পারো, অথবা একসাথে লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। সো ভ্যারিয়েবল ক্লিয়ার করে একটু বলো, এটা তোমাদের ইম্পর্টেন্ট। এরপর এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে জেনে রাখতে পারো যে ANSI মানে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের মতে চলকের যে নাম তুমি ডিক্লেয়ার করবা সেটা 31টা ক্যারেক্টারের মধ্যে ডিক্লেয়ার করা ভালো, এটা তারা নির্দিষ্ট করে দিল আর কি, ঠিক আছে। সো চলক ক্লিয়ার একটু বলো আমাকে, শেষের দিকে আছি আমরা, চলক কি ক্লিয়ার তোমাদের কাছে? সবাই ক্লাসটা একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও, যাতে করে হচ্ছে বাকিরা ক্লাসে জয়েন হতে পারে। ফাইন, অলরাইট, মাত্র 6টা শেয়ার করছে। টাইমলাইনে একটু ক্লাসটা শেয়ার করে দিলে কোনো অসুবিধা হয়? বুঝি না আমি তোমাদের অবস্থা। দেখো 9 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে ধ্রুবক, MCQ আসবে। এই যে চলক, ধ্রুবক, এগুলা থেকে তোমাদের MCQ আসবে 100%। ক্লাসটা শেষ করবা, তারপর হচ্ছে বিগত বছরে আসা MCQগুলো একটু চেক করবা, ঠিক আছে। আমরা যা পড়লাম তা থেকে MCQ আসছে, দেখবা খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। দেখো ধ্রুবক মানে কনস্ট্যান্ট, তাহলে মনে রাখবা ধ্রুবক আমরা জানি ধ্রুবক কি, যেটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু, একটা স্পেসিফিক ভ্যালু যেটা কখনো চেঞ্জ হবে না, যেটা সবসময় একই রকম থাকবে। সো সি প্রোগ্রামে এই যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা যেই নিয়মগুলো শিখলাম, একটু আগে আমরা চলক ডিক্লেয়ার করার জন্য যে নিয়মগুলো শিখলাম, ঠিক একইভাবে চলক মানে কি, চলক মানে হচ্ছে যার মান পরিবর্তনশীল, যার মান যে কোনো কিছু হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে। যেমন এটার মান 1 থেকে শুরু করে যত নাম্বার আছে সব কিছু হতে পারে। আর ধ্রুবক মানে কি, ধ্রুবক মান হচ্ছে যেটা একটা স্পেসিফিক ভ্যালু, যেটা কখনো চেঞ্জ হবে না, সবসময় একই রকম থাকবে। সো ধ্রুবক লেখার হচ্ছে কি আছে, নিয়ম আছে। ধ্রুবক লেখার কি আছে, নিয়ম আছে। দেখো ধ্রুবক দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড ইউজ করে। দেখো এই যে কিওয়ার্ডের কথা একটু আগে বললাম, যে কনস্ট এই ওয়ার্ডটা, এই যে কনস্ট ওয়ার্ডটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটার সাহায্যে হচ্ছে আমরা কিসের কাজ করতে পারি, এটার সাহায্যে হচ্ছে আমরা যে কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে, ধ্রুবকের কাজগুলো আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে তোমার কিওয়ার্ড হচ্ছে কতগুলো বিশেষ শব্দ যেগুলো প্রোগ্রামে বিশেষ কাজ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে কনস্ট কিওয়ার্ড ইউজ করে তুমি চাইলে, হ্যাঁ তুমি চাইলে হচ্ছে কি করতে পারো, ধ্রুবক ডিক্লেয়ার করতে পারো, অথবা তুমি চাইলে হচ্ছে হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ইউজ করে তুমি চাইলে কি করতে পারো, ধ্রুবক ডিক্লেয়ার করতে পারো। তাহলে ধ্রুবক দুইভাবে লেখা যায়। হ্যাঁ, তাহলে যদি আমরা কনস্ট কিওয়ার্ডটা ইউজ করে যদি ধ্রুবক লিখি, তাহলে কীভাবে লিখবো দেখো, এই যে প্রথমে কিওয়ার্ডটা লিখবা, তারপর ডেটা টাইপ দিতে হবে। তোমার ডেটাগুলো কেমন টাইপের ডেটা, তোমার ডেটা কি হচ্ছে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। মনে রাখবা সি প্রোগ্রামে যদি তুমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করো, তাহলে তোমার ডেটা টাইপ হচ্ছে ইন্ট, INT। ইন্ট এটা কোত্থেকে আসছে, ইন্টিজার থেকে আসছে। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার, রাইট। সো ইন্টিজারের ইন্ট হচ্ছে কি সি প্রোগ্রামের ডেটা টাইপ। তোমার ডেটাগুলো যদি, তোমার তথ্যগুলো, তোমার উপাত্তগুলো, তোমার সংখ্যাগুলো যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে তুমি দিবা হচ্ছে ইন্ট। আর যদি তোমার সংখ্যাগুলো
এরকম পূর্ণ সংখ্যা না হয়ে যদি তোমার সংখ্যাগুলো ভগ্নাংশ হয় তখন তুমি লিখবো হচ্ছে ফ্লোট। ফ্লোট, ঠিক আছে, FLOAT, ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোট মানে কি ভগ্নাংশ, ঠিক আছে। ফ্লোট এটা সম্পূর্ণ ওয়ার্ডে লিখতে হবে। তাহলে ধরো আমরা একটা ধ্রুবক লিখব, ধ্রুবক হচ্ছে কত, 50, একটা পার্টিকুলার ভ্যালু আমি লিখব। সো এটা লিখতে গেলে যদি আমি কনস্ট কিওয়ার্ডটা ইউজ করে লিখি তাহলে কিভাবে লিখতে হবে? প্রথমে কিওয়ার্ডটা লিখব কনস্ট, তারপর আমরা ডেটা টাইপ দিব। আমার ডেটাটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, 50 একটা গোটা সংখ্যা, অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তাই আমি এখানে লিখলাম ইন্ট। পূর্ণ সংখ্যা হলে ডেটা টাইপ হবে ইন্ট। এরপর এই যে যেই ধ্রুবকটা তুমি লিখবা সেটার একটা নাম দিবা। ধরো তুমি এখানে লিখছো নাম, NUM, অথবা তোমার নাম, অথবা চলক লিখার যে নিয়মগুলো আছে সেগুলো মেনটেন করে একটা তুমি এখানে নাম দিবা। তারপর তুমি ইকুয়াল দিয়ে তোমার যেই সংখ্যাটা ধ্রুবক, যেই নির্দিষ্ট মানটা সেটা তুমি এখানে লিখবা, তারপর তুমি সেমিকোলন দিবা। এটা হচ্ছে ধ্রুবক লিখার নিয়ম। তাহলে কি কি বললাম? প্রথমে কনস্ট কিওয়ার্ড লিখবো, আমার ডেটা কি ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যা সেটার উপর ভিত্তি করে ডেটা টাইপ লিখবো। তারপর হচ্ছে আমরা কি করব, তারপর হচ্ছে আমরা এই যে এখানে একটা চলক লিখবো, মানে এই ধ্রুবকটার একটা নাম দিব। তারপর ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা কি করব, এই যে ভ্যালুটাকে লিখবো। তবে অবশ্যই সেমিকোলন দিতে হবে, সেমিকোলন অবশ্যই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপর যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো হচ্ছে আমরা যদি ভগ্নাংশের ক্ষেত্রে দেখি, যেমন দেখো 3.1416, এটা হচ্ছে পায়ের ভ্যালু। তাহলে এটা একটা ভগ্নাংশ, তাহলে কীভাবে লিখবো? প্রথমে কনস্ট কিওয়ার্ড লিখবো, তারপর যেহেতু এটা একটা ভগ্নাংশ, সো ভগ্নাংশ এটাকে আমরা কি বলবো সি প্রোগ্রামে? ফ্লোট। তাহলে ফ্লোট দিলাম, ডেটা টাইপ, তারপর একটা নাম দিলাম, এটার নাম দিলাম হচ্ছে পাই। তুমি চাইলে যে কোনো কিছু দিতে পারো। তারপর ইকুয়াল চিহ্ন দিব, তারপর হচ্ছে ভ্যালুটা লিখবো, নির্দিষ্ট মানটা লিখবো, তারপর হচ্ছে শেষে কি দিব? সেমিকোলন দিব। তাহলে কনস্ট কিওয়ার্ড ইউজ করে কিভাবে আমরা তোমার ধ্রুবক লিখবো সেটা আশা করি ক্লিয়ার। তাহলে কনস্ট কিওয়ার্ডটা ইউজ করবা, ডেটা টাইপ দিবা, তারপর একটা চলক মানে ধ্রুবক যেটা আছে সেটার নাম দিবা। সেটার নামটা অবশ্যই চলক লিখার নিয়মগুলো মেনটেন করে দিতে হবে, ঠিক আছে, সেগুলো ফলো করে দিতে হবে। তারপর ইকুয়াল সাইন দিয়ে ভ্যালুটা লিখবা, তারপর হচ্ছে সেমিকোলন দিবা। মনে থাকবে, MCQ দেখবা বিগত বছরে আসছে। এখন আসো, যদি আমরা কনস্ট কিওয়ার্ডটা ইউজ না করে যদি আমরা ধ্রুবক হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর দ্বারা করতে চাই তাহলে কিভাবে করব? দেখো খুবই সিম্পল। এটা যদি হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ইউজ করে তুমি যদি হচ্ছে কি করো, তোমার ধ্রুবকগুলোকে ডিক্লেয়ার করো, সেক্ষেত্রে কিভাবে করবা? তুমি লিখবা হচ্ছে দেখো হ্যাশ ডিফাইন, এই যে এটা লিখবা হ্যাশ ডিফাইন, ঠিক আছে, হ্যাশ ডিফাইন, ওকে। তারপর তুমি হচ্ছে কনস্ট্যান্টের নাম দিবা সরাসরি, ধরো তুমি দিলা পাই, ঠিক আছে। এরপর তুমি ভ্যালুটা লিখে দিবা 3.1416। তাহলে যদি হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে কীভাবে করব? প্রথমে হ্যাশ ডিফাইন লিখব, তারপর কোনো এই যে মনে রাখবা কোনো ডেটা টাইপ দিতে হবে না। হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ইউজ করলে কোনো ডেটা টাইপ লিখতে হবে না, যেটা আমাদের কনস্ট কিওয়ার্ড ইউজ করে লিখতে হয়, যেমন ইন্ট, ফ্লোট এগুলো লিখতে হয়। বাট হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ইউজ করলে এটা লিখতে হবে না। তারপর তুমি সরাসরি কি করবা? ডেটা টাইপ লিখবা না, তোমার এটার নাম তুমি কি দিবা সেটা লিখবা। আমি লিখলাম পাই, এটার নাম দিলাম পাই। তারপর দেখো ইকুয়াল সাইনটা দিবা না, সরাসরি হচ্ছে তুমি ভ্যালুটা লিখবা এবং সেমিকোলন তুমি দিবা না। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? কনস্ট কিওয়ার্ড ইউজ করলে কনস্ট কিওয়ার্ডটা দিব, ডেটা টাইপ দিব, একটা নাম দিব, কনস্ট্যান্টের নাম দিব, যে নামটা দিব সেটা চলক লিখার নিয়মগুলো ফলো করেই আমরা দিব। তারপর ইকুয়াল সাইন দিব, তারপর ভ্যালুটা দিয়ে সেমিকোলন দিব। আর ঠিক এই কাজটা যদি আমরা হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর দ্বারা করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করব? হ্যাশ ডিফাইন, এরপর আমরা ডেটা টাইপ যেটা থাকবে সেটাকে বাদ, এই যে ডেটা টাইপ বাদ, সরাসরি কি করব? নাম দিব। ধরো আমি দিলাম হচ্ছে নাম, হ্যাঁ, এই যে ধ্রুবকের নাম দিব, ইকুয়াল চিহ্ন থাকলে এটা বাদ, তারপর আমরা সরাসরি ভ্যালুটা লিখব, সেমিকোলন থাকলে এটা বাদ। তাহলে তিনটা বিষয় বাদ যাচ্ছে, এই তিনটা বিষয় বাদ যাচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি ক্লিয়ার, ধ্রুবক লিখার নিয়মটা আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, চলো এরপরে সর্বশেষ যে টপিকটা সেটার আগের টপিকে আমরা এখন আছি, কিওয়ার্ড। আমাদের থিওরি অংশের সর্বশেষ টপিক হচ্ছে সি প্রোগ্রামের অপারেটর। তার আগের টপিক হচ্ছে কি তোমার, হ্যাঁ তার আগের টপিকটা হচ্ছে কি কিওয়ার্ড। সো দেখো
ওকে দেখো কিওয়ার্ড, সো কিওয়ার্ড দেখো, কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত বিশেষ শব্দ। আগেই বলছি তোমাদেরকে, কিওয়ার্ড হচ্ছে কতগুলো প্রোগ্রামে ব্যবহৃত সংরক্ষিত বিশেষ শব্দ, এগুলো আগে থেকে প্রোগ্রামের মধ্যে সেট করা আছে। হ্যাঁ, প্রত্যেকটি কিওয়ার্ডের একটি নির্দিষ্ট অর্থ আছে এবং সেগুলো প্রোগ্রামে একটি নির্দিষ্ট কাজ করে থাকে। যেমন কনস্ট, এই কিওয়ার্ডের মানেটা কি? এই কিওয়ার্ডের সাহায্যে আমরা কী করতে পারি? এই কিওয়ার্ডের সাহায্যে হচ্ছে আমরা ধ্রুবকের কাজগুলো করতে পারি, কনস্ট্যান্টের কাজগুলো করতে পারি। এরকম ইন্ট আছে, ফ্লোট আছে। যেমন ইন্ট, ইন্ট কিওয়ার্ড দ্বারা আমরা কী করতে পারি? ইন্ট কিওয়ার্ড দ্বারা আমরা প্রোগ্রামকে বুঝাচ্ছি যে এই আমার যে এখানে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ফ্লোট, ফ্লোট যে কিওয়ার্ডটা আছে এটা দ্বারা আমি বুঝাচ্ছি আমার প্রোগ্রামে যে ডাটাগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে ভগ্নাংশ। সো প্রত্যেকটা কিওয়ার্ডের হচ্ছে একটা নির্দিষ্ট অর্থ আছে এবং সেগুলো নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। কিওয়ার্ড কাকে বলে অনেক সময় আসে, সো এই কথাটা লিখে দিবা। এরপর দেখো কিওয়ার্ড লেখারও নিয়ম আছে। কিওয়ার্ড লেখার নিয়মগুলো কী কী? কিওয়ার্ড সবসময় একক শব্দ হবে। কিওয়ার্ড সবসময় একক শব্দ হবে। ঠিক আছে, দেখো কিওয়ার্ড সবসময় কী হবে? একক শব্দ হবে। মানে কিওয়ার্ড একটা শব্দ হবে, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, কোনো স্পেস থাকা যাবে না এবং কোনো আন্ডারস্কোরও থাকা যাবে না। এরকম একটা শব্দ হবে। এই যে অটো, ডাবল, গো টু, হ্যাঁ গো টু, এরপর সাইজ অফ, স্টেরিক, ইফ, এরকম একটা শব্দ হবে, কখনো মাঝখানে ফাঁকা থাকবে না, কোনো আন্ডারস্কোরও থাকবে না, যেটা চলকের ক্ষেত্রে সম্ভব। আচ্ছা, এরপর দেখো কিওয়ার্ড সমূহের প্রতিটি বর্ণ ছোট হাতের হবে, অর্থাৎ কিওয়ার্ড সবসময় হচ্ছে স্মল লেটার হবে, লোয়ার কেস হবে, কখনো বড় হাতের তোমার কি বর্ণ লেখা যাবে না, মানে ক্যাপিটাল লেটার কখনো লেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা এরপর কখনো দুইটি কিওয়ার্ড যদি একত্রে তুমি ব্যবহার করো সেক্ষেত্রে মাঝখানে ফাঁকা রাখা লাগবে। যেমন ধরো দুইটা কিওয়ার্ড আমরা ইউজ করতেছি, একটা হচ্ছে ইফ কিওয়ার্ড আর একটা হচ্ছে এলস কিওয়ার্ড। এলস, এলস দেখো এলস এখানে আছে, মেবি এলস কোথায়? এই যে এলস। ঠিক আছে, সো ইফ এলস এর কাজ কিন্তু আমরা করব, কন্ডিশনাল স্টেটমেন্ট যখন আমরা পড়ব তখন কিন্তু এটার কাজ আমরা করব। ঠিক আছে, সো ইফ একটা কিওয়ার্ড, আমি আরেকটা কিওয়ার্ড ইউজ করবো এলস, এটা আমাদের প্রয়োজনে। সো যখন আমরা দুইটা কিওয়ার্ড একসাথে ইউজ করব তখন মাঝখানে কি থাকবে? ফাঁকা থাকবে। তাহলে তিনটা বিষয়, একটা হচ্ছে কিওয়ার্ড একক শব্দ হবে, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, কিওয়ার্ড সবসময় লোয়ার কেস হবে মানে স্মল লেটারে হবে, এবং কিওয়ার্ড যদি দুইটা একসাথে লিখি আমরা তখন মাঝখানে ফাঁকা থাকবে। এই হচ্ছে অবস্থা। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কিওয়ার্ড থেকে এরকম প্রশ্ন আসবে তোমাদের এমসিকিউতে, নিচের কোনটি কিওয়ার্ড, নিচের কোনটি কিওয়ার্ড, এটা এমসিকিউতে আসবে। ইভেন আসছে বিগত বছরে, 23 সালে আসছে, বেশ কয়েকটা বোর্ডে এটা আসছে, নিচের কোনটি কিওয়ার্ড। সো এখানে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো একটু ভালো করে তোমরা দেখে নিবা। যেমন দেখো অটো, ব্রেক, কেস, ক্যারেক্টার মানে CHAR, ক্যারেক্টার, কন্টিনিউ, ডু, ডাবল, এলস, ইনাম, এক্সটার্ন, ফ্লোট, ফর, গো টু, ইফ, ইন্ট, লং, রেজিস্টার, রিটার্ন, সাইজ অফ, স্টেরিক, সাইন্ড, সুইচ, ভয়েড, ওয়াইল, এগুলো হচ্ছে সবগুলো কিওয়ার্ড। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো ইউজ করব। যেমন আমরা যখন হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করব তখন আমরা এই যে ইফ কিওয়ার্ডটা ইউজ করব, যখন জাম্পিং স্টেটমেন্ট করব, যখন জাম্পিং স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা গো টু ইউজ করব, বড় ভগ্নাংশের ক্ষেত্রে ডাবল ইউজ করি, এলস আমরা ইউজ করব, এরপর ফ্লোট আমরা ইউজ করব, লুপের ক্ষেত্রে ফর ইউজ করব, তারপর হচ্ছে তোমার কোথায় ওয়াইল লুপ, লুপের ক্ষেত্রে ওয়াইল ইউজ করব, ডু ইউজ করব, জাম্পিং স্টেটমেন্টে আমরা কন্টিনিউ ইউজ করব, আমরা ব্রেক ইউজ করব। এগুলো হচ্ছে আমরা অনেকগুলো, এখান থেকে অনেকগুলো আমরা ইউজ করব সামনে। ঠিক আছে, আচ্ছা অলরাইট, সেটা আশা করি ক্লিয়ার। এরপরটাতে আমরা যাচ্ছি। ঠিক আছে, সো এটা আশা করি ক্লিয়ার। এরপরটাতে যাচ্ছি, এটা ক্লিয়ার? কিওয়ার্ড ক্লিয়ার? এরপরে বলো, একটু আমাকে দ্রুত জানাবা কিওয়ার্ড ক্লিয়ার কিনা। এখন আমরা পড়বো হচ্ছে সি প্রোগ্রামের অপারেটর, একদম লাস্ট টপিক, থিওরি অংশ সব থেকে শেষের টপিক এবং ভাইটাল টপিক বলা যায়, বিকজ এটা থেকে হচ্ছে প্রচুর এমসিকিউ আসে। সো দেখো সি প্রোগ্রামে অপারেটর আছে কয়টা? 6টা। কি কি? এরিথমেটিক অপারেটর, হ্যাঁ এরিথমেটিক অপারেটর, এরপর হচ্ছে রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, এরপর হচ্ছে তোমার কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, তাহলে সি প্রোগ্রামে কয়টা অপারেটর আছে? 6টা অপারেটর আছে। এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর। সো প্রথমে আমরা দেখব এরিথমেটিক অপারেটর, যেটা আমাদের প্রায় লাগবে। দেখো নর্মালি আমরা প্লাস সাইন ইউজ করি। প্রথমটা আমরা পড়তেছি এরিথমেটিক অপারেটর। দেখো
আমরা জানি আমাদের প্লাস, এই যে প্লাস এই সাইনটা নর্মালি আমরা এটা যোগ করার জন্য ইউজ করি। ওকে, বিয়োগ আমরা ইউজ করি, এটা সি প্রোগ্রামে প্লাস, এমনি নর্মালি আমরা যে প্লাস ইউজ করি একই, বিয়োগ যেটা আমরা ইউজ করি নর্মালি ক্যালকুলেশনের ক্ষেত্রে, নর্মাল ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটা, আর এটা কিন্তু একই। বাট পার্থক্যটা কোথায় দেখো, যখন আমরা গুণ করি, গুণের ক্ষেত্রে আমরা যেই চিহ্নটা ইউজ করি সেটা হচ্ছে এটা ক্রস, বাট সি প্রোগ্রামে ক্রস যে চিহ্নটা সেটা ইউজ করা যাবে না, এটার পরিবর্তে হচ্ছে আমাদের এই যে স্টার চিহ্নটা ইউজ করতে হবে সি প্রোগ্রামে, ঠিক আছে। এরপর আমরা সাধারণত কি করি, যে ভাগফল বের করার জন্য আমরা এই যে এই চিহ্নটা ইউজ করি, দেখো এই চিহ্নটা ইউজ করি, এই যে এটা ভাগফল বের করার জন্য আমরা এটা এই চিহ্নটা ইউজ করি, তাই না। কিন্তু সি প্রোগ্রামে ভাগফল বের করার জন্য তোমার স্ল্যাশ এই চিহ্নটা ইউজ করতে হবে, ভাগফল বের করার জন্য কি করতে হবে, এই চিহ্নটা ইউজ করতে হবে, এটা, ঠিক আছে। তাহলে সি প্রোগ্রামে প্লাস মাইনাস একই, কোনো চেঞ্জ নাই, নর্মালি আমরা যেমনটা করি সি প্রোগ্রামে আমরা তেমনটাই লিখব। কিন্তু পার্থক্য কোন জায়গায়, আমরা সাধারণত ক্রস চিহ্নটা ইউজ করি, বাট সি প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা স্টার চিহ্নটা ইউজ করব, এটা ইউজ করা যাবে না, ঠিক আছে। আমরা ভাগফল বের করার জন্য এটা ইউজ করি, কিন্তু সি প্রোগ্রাম করার ক্ষেত্রে ভাগফল শুধুমাত্র ভাগফল বের করার জন্য এটা ইউজ করব, এটা হচ্ছে শুধুমাত্র ভাগফল, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে স্যার ভাগশেষ বের করার জন্য কি করব, ভাগশেষ বের করার জন্য মডুলাস চিহ্নটা ইউজ করবো, এটাকে বলা হয় মডুলাস, ঠিক আছে। এটা কিসের জন্য, এটা হচ্ছে ভাগশেষ বের করার জন্য, ভাগশেষ, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে মডুলাস, ঠিক আছে, মডুলাস। তাহলে মডুলাস চিহ্নটা আমরা ব্যবহার করব কিসের জন্য, ভাগশেষ বের করার জন্য, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এই যে মডুলাস পাশে লেখা আছে, এখন এটা থেকে তোমাদের এমসিকিউ আসবে, এটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই। ধরো তোমাকে বলছে এরকম দিচ্ছে, দেখো ধরো 3 ইন্টু, দেখো ইন্টু চিহ্নটা কেমন দিলাম, ঠিক আছে, 3 ইন্টু 2 প্লাস 11, তারপর হচ্ছে তোমার মডুলাস ধরো হচ্ছে 3, তারপর প্লাস দাও হলো ধরো 6 ডিভাইডেড বাই 3, এরকম একটা প্রশ্ন। এটা তোমাদের দেখবা বিগত বছরে এই ধরনের অনেক প্রশ্ন আসছে এমসিকিউতে। সো এটার মান কত হবে এটা তোমার বের করতে হবে। তাহলে খেয়াল করি আমরা 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, এটা আমরা জানি, 3 ইন্টু 2 মানে 6, এটা আমরা জানি। এরপর প্লাস খেয়াল করি, দেখো 11 মডুলাস 3, তাহলে মডুলাস, এই যে মডুলাস চিহ্নটা কি বের করবে, শুধুমাত্র ভাগশেষ বের করবে। তাহলে যদি আমরা 11কে খেয়াল করি, এই যে 11কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 11-এর মধ্যে 3 কয়বার যায়, 3 বার যায়, 3 3 হচ্ছে কত, 9, 11 থেকে 9 গেলে কত, 2। তাহলে 11 মডুলাস 3 মানে হচ্ছে কত বের হবে, ভাগশেষ 2 বের হবে, কারণ মডুলাস শুধুমাত্র ভাগশেষ বের করে। তাহলে 11 মডুলাস 3 মানে কত বের হবে, 2 বের হবে, ঠিক আছে। ভাগফল না, ভাগশেষ, ভালো করে মাথায় রাখবা, ভাগশেষ। আচ্ছা, এরপর দেখো 6 ডিভাইডেড বাই 3, তাহলে 6 ডিভাইডেড বাই 3 এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা কি বের করবে, ভাগফল বের করবে। তাহলে 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দেখো 6, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কয়বার যাবে, 2 বার যাবে, ঠিক আছে। তাহলে ভাগফল কত বের হচ্ছে, 2। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে 10। ক্লিয়ার? এটা এভাবে করে তোমাদের প্রশ্ন আসবে, মনে থাকবে এটা, ওকে। সো এটা মাথায় রাখবা, মডুলাস থাকলে ভাগশেষ তোমরা নিবা, আর যদি হচ্ছে তোমার কি থাকে, স্ল্যাশ চিহ্ন থাকে, সেক্ষেত্রে ভাগফল নিবা। ক্লিয়ার? এটা দেখি, দ্রুত বলো, দ্রুত বলো, টাইম নষ্ট করবা না, দ্রুত বলো, আমরা সময় নিতে চাচ্ছি না। আশা করি পারবা, এটা আসবে, দেখবা প্রায় তোমাদের বিগত বছরগুলোতে এই টাইপের অনেক প্রশ্ন আসছে, দেখবা, ঠিক আছে। ওকে, আসো এরপরে দেখো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কেমন দেখো, নর্মালি হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, এগুলো একটু দেখো। এই যে লেস দেন, গ্রেটার দেন, এগুলো হচ্ছে নর্মালি যেমনটা আছে এখানে তেমনটা থাকবে, বাট চেঞ্জটা কোন জায়গা থেকে, দেখো চেঞ্জটা কোন জায়গা থেকে একটু খেয়াল করি। চেঞ্জটা হচ্ছে
লেস দেন অর ইকুয়াল, যখন আমরা লেস দেন অর ইকুয়াল বলি নর্মালি আমরা কেমন বলি, এই যে নিচে ইকুয়াল সাইনটা থাকে, তাই না? বাট সি প্রোগ্রামে তুমি যখন লেস দেন অর ইকুয়াল বলবা, অর্থাৎ ছোট অথবা সমান, সো আমরা নর্মালি কী করি, লেস দেন ইকুয়াল চিহ্নটা নিচে দেই, বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে পাশে দিব। দেখো লেস দেন ইকুয়াল পাশে দিব, ওকে। যখন আমরা গ্রেটার দেন ইকুয়াল বলি, সো গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এরকম, নর্মালি হচ্ছে আমরা কী করি, নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল নিচে দেই, লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল এগুলোর ক্ষেত্রে আমরা নিচে ইকুয়াল সাইনটা দেই। বাট যখন আমরা সি প্রোগ্রাম করব তখন ইকুয়াল সাইনটা পাশে হবে, ঠিক আছে, ডান পাশে, দেখো ডান পাশে হবে, বোঝা গেছে? এটা হচ্ছে লেস দেন ইকুয়াল আর এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল সাইনটা হচ্ছে কি, এই যে ডান পাশে, সি প্রোগ্রামের ক্ষেত্রে মাথায় রাখবা। এবং তোমাদেরকে প্রশ্ন করবে নিচের কোনটি রিলেশনাল অপারেটর, নিচের কোনটি এরিথমেটিক অপারেটর, এমসিকিউতে এটা প্রশ্ন করবে। আচ্ছা, এরপর দেখো সাধারণত যখন আমরা ইকুয়াল চিহ্ন দেই, একটা ইকুয়াল চিহ্ন দেই, সাধারণত আমরা কয়টা ইকুয়াল চিহ্ন দেই, একটা ইকুয়াল চিহ্ন দেই। বাট যখন আমরা সি প্রোগ্রাম করব তখন আমরা ইকুয়াল সাইন কয়টা দিব, দুইটা দিব। ইকুয়াল সাইন কয়টা, দুইটা। ইকুয়াল সাইন কয়টা, দুইটা দিব, ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল মনে থাকবে। সো সি প্রোগ্রামে ইকুয়াল হচ্ছে কয়টা, দুইটা, মাথায় রাখবা, ওকে। সাধারণত কয়টা, সাধারণত একটা। নর্মাল যখন আমরা নর্মাল যে ক্যালকুলেশনগুলো করি সি প্রোগ্রাম ছাড়া সাধারণত যে কাজগুলো আমরা করি সেখানে একটা, বাট সি প্রোগ্রামে দুইটা। আচ্ছা, এরপর দেখো নট ইকুয়াল, যখন নট ইকুয়াল বলি তখন আমরা কি বলি, এরকম কেটে দেই, এরকম কেটে দেই। বাট সি প্রোগ্রামে নট ইকুয়াল মানে হচ্ছে এই যে সামনে এই চিহ্নটা দিবা, তারপরে ইকুয়াল সাইনটা দিবা, তাহলে সি প্রোগ্রামে নট ইকুয়াল মানে হচ্ছে এটা, সাধারণত হচ্ছে এটা, আর সি প্রোগ্রামে এটা। সো তোমাকে যদি এগুলো দিয়ে দেয়, প্রশ্ন করবে নিচের কোনটি রিলেশনাল অপারেটর, তখন তোমার এটা দেখে অ্যান্সার করতে হবে, বোঝা গেছে? আচ্ছা, সো রিলেশনাল অপারেটর ক্লিয়ার কিনা একটু বলবা। এরপর আমরা যাচ্ছি, এরপর হচ্ছে আমরা পড়বো এখন লজিক্যাল অপারেটর। এটা ইম্পর্টেন্ট, এটা থেকে প্রায় এমসিকিউ আসে, এটা থেকে প্রায় এমসিকিউ আসে, ক্লিয়ার কিনা একটু বলবা। দেখো লজিক্যাল অপারেটর, সো লজিক্যাল আমরা যখন হচ্ছে ডিজিটাল ডিভাইসের কাজ করছিলাম, ঠিক আছে, ডিজিটাল ডিভাইসে তোমরা পড়ে আসছো যে অর গেট, অ্যান্ড গেট, তারপর হচ্ছে নট গেট, পড়ছো না? সো অ্যান্ড গেট, অ্যান্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে। অর গেট কিসের কাজ করে, যোগের কাজ করে, ঠিক আছে। আর নট গেট কি করে, বিপরীত কাজ করে। তাহলে এখানে যদি বলা হয় তোমাকে সি প্রোগ্রামের ক্ষেত্রে যে অ্যান্ড, ধরো তুমি অ্যান্ড এবং কথাটা বলতে চাচ্ছ, সি প্রোগ্রাম এবং কথাটা বলতে চাচ্ছ, এটা ইউজ করবা আমরা, দেখবা সামনে দেখবা এটা। ধরো তুমি বলতে চাচ্ছ এ অ্যান্ড বি, তাহলে তুমি এখানে তো হচ্ছে অ্যান্ড এটা বাংলায় লিখতে পারবে না। সি প্রোগ্রামে অ্যান্ড কথাটা লেখার জন্য, এবং কথাটা লেখার জন্য তোমার এখানে সি প্রোগ্রামের যেই অপারেটর আছে সেটা ইউজ করতে হবে। কীভাবে লিখবা, এই যে অ্যান্ড কথাটা লেখার জন্য তুমি এভাবে করে লিখবা, এটা উল্টা লিখে দিছি আমি, এটা হচ্ছে কি অ্যান্ড, অ্যান্ড অপারেটর, ঠিক আছে। ধরো তুমি বললা এ অর বি, তাহলে এ অর বি, অর তো লিখতে পারবো না, তোমার কীভাবে লিখতে হবে, এ এরকম এরকম দুইটা চিহ্ন দিয়ে লিখতে হবে বি, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় লজিক্যাল অ্যান্ড, নিচের কোনটি লজিক্যাল অ্যান্ড, তাহলে এই যে এটা মাথায় রাখবা, এইটা, এটা, ঠিক আছে। আমি দিতেও পারতেছি না ঠিকভাবে, যাই হোক। আর যদি অরের কথা বলা হয় তাহলে এইটা, আর যদি নটের কথা বলা হয় তাহলে এইটা, ঠিক আছে, মাথায় রাখবা। এগুলো কিন্তু আমাদের প্রায় সময় ব্যবহার করতে হবে সামনে। তাহলে সি প্রোগ্রামে লজিক্যাল অ্যান্ড অপারেটর হচ্ছে এটা, অর অপারেটর হচ্ছে এটা, আর তোমার নট অপারেটর হচ্ছে এটা, এই চিহ্নটা, ঠিক আছে। ওকে ফাইন, এগুলো আমরা ইউজ করব, দেখবা যখন হচ্ছে আমরা তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এইসব কাজগুলো করব, অথবা লিপ ইয়ারের কাজ করব, তখন দেখবা এই যে অ্যান্ড অর এই অপারেটরগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এবং যখন আমরা লসাগু এবং গসাগু এর কাজ করব তখন এটা, এই যে এই চিহ্নগুলো কাজে লাগবে, হ্যাঁ, নট ইকুয়াল, এই যে নট ইকুয়াল, এই কাজ, এই চিহ্নগুলো হচ্ছে এই অপারেটরগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, তিনটা অপারেটর শেষ করলাম। এরপর দেখো অ্যাসাইনমেন্ট অপারেটর, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল একটা অপারেটর এটা, ঠিক আছে। এটা অনেকেই বুঝে না। দেখো, সো সি প্রোগ্রামের ক্ষেত্রে যদি অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, এরকম প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা তোমার বুঝে অ্যান্সার করতে হবে। নিচের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। সো দেখো, যদি একটু উদাহরণটা খেয়াল করবা, এখানে প্লাস দেওয়া আছে, সরি ইকুয়াল সাইন দেওয়া আছে,
একটা ইকুয়াল সাইন দেওয়া আছে এখানে। একটা ইকুয়াল সাইন তুমি কখন দিবা মনে রাখবা, ধরো তুমি লিখলা a ইকুয়াল b প্লাস 2। দেখো যখন তুমি ডিফারেন্ট চলক লিখবা, ডিফারেন্ট চলক, এখানে a আছে এখানে b আছে, সো যখন তুমি ডিফারেন্ট চলক লিখবা তখন তুমি এখানে ইকুয়াল চিহ্ন দিবা। ঠিক আছে, খেয়াল রাখবে একটু। হ্যাঁ, একটা a চলক আর একটা b চলক, অর্থাৎ b এর সাথে b চলকের যে মানটা সেটার সাথে 2 যোগ করার পরে যে মানটা আসবে সেটা এই চলকের সমান হবে বা এই চলকের মধ্যে ঢুকবে। ঠিক আছে, তার মানে ডিফারেন্ট চলক। তো যদি ডিফারেন্ট চলক হয় তখন আমরা কি দিব, ইকুয়াল সাইনটা দিব, মাথায় রাখবা। তাহলে কি বললাম, এই যে a ইকুয়াল b প্লাস 6, তাহলে a একটা চলক b একটা চলক, দুইটা ডিফারেন্ট চলক। আচ্ছা এখন একটু খেয়াল করো, ধরো আমি যদি বলি a ইকুয়াল a প্লাস 6, আচ্ছা এখন কি ডিফারেন্ট চলক নাকি সেম চলক? সেম চলক, তুমি দেখতে পাচ্ছ এই যে এখানেও a আছে এখানেও a আছে। সো যদি ডিফারেন্ট চলক হয় তখন আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিব, বাট যদি সেম চলক হয় তখন আমরা এটাকে সি প্রোগ্রামে অন্যভাবে লিখতে পারি, এটাকে আমরা বলি অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, কিভাবে লেখা যায় এটাকে হচ্ছে আমরা চাইলে লিখতে পারি a প্লাস ইকুয়াল 6, তার মানে a প্লাস ইকুয়াল 6, তার মানে হচ্ছে a ইকুয়াল a প্লাস 6। যখন হচ্ছে দুইটা চলক সেম হয়ে যাবে তখন প্লাসটাকে হচ্ছে ইকুয়াল চিহ্নের পূর্বে আমরা নিয়ে আসব, তারপর জাস্ট সিম্পলি সংখ্যাটাকে লিখব। ঠিক আছে, আচ্ছা একই ব্যাপারটা হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে। যেমন ধরো বলা হচ্ছে a ইকুয়াল a মাইনাস 6, তাহলে এখানে a এখানে a একই চলক। যদি সেম চলক হয় তখন আমরা কি করব, a লিখব, এই যে চিহ্ন যেটা থাকবে প্লাস মাইনাস গুণ ভাগ যেগুলো থাকবে সেগুলোকে আমরা সামনে নিয়ে আসব, তারপর আমরা ইকুয়াল সাইনটা দিব, তারপর হচ্ছে আমরা সংখ্যাটা লিখব, সিম্পলি সংখ্যাটা লিখব। কখন সেটা, যখন হচ্ছে তোমার চলকগুলো সেম হবে, চলকগুলো কি হবে, সেম হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, যেমন ইনটু এর ক্ষেত্রে দেখো, ধরো বলা হচ্ছে a ইকুয়াল a ইন্টু 5, কথার কথা, তাহলে সেম চলক, তাহলে আমি কি করব, a লিখবো, তারপর ইনটু লিখবো, তারপর ইকুয়াল দিয়ে হচ্ছে 5 লিখবো। তাহলে a ইন্টু a ইকুয়াল 5 কখন লিখবো, যখন চলকগুলো কি থাকবে, একই থাকবে। তাহলে এটা যে কথা, a ইন্টু ইকুয়াল 5 যে কথা, a ইকুয়াল a ইন্টু 5 একই কথা। ঠিক আছে, আচ্ছা যদি ভাগ হয়, ভাগের ক্ষেত্রে একই, যেমন ধরো বলা হচ্ছে a ইকুয়াল a/6, চলক সেম, তাহলে তুমি কি করবে, এটাকে অন্যভাবে কীভাবে লেখা যায়, এই যে এখানে যে চিহ্নটা থাকবে প্লাস মাইনাস ইনটু অথবা যে ডিভিশনের যে চিহ্নটা থাকবে সেটাকে তুমি লিখবা, তারপর ইকুয়াল সাইন দিবা, তারপর তুমি এখানে সংখ্যাটা লিখে দিবা, সিম্পল। ঠিক আছে, মডুলাসের ক্ষেত্রে সেম, এই যে ধরো বলা হচ্ছে x ইকুয়াল x মডুলাস 3, তাহলে দুইটা চলক সেম, তাহলে কি করবা, চলকটা লিখবা, তারপর যে চিহ্নটা থাকবে সেটা লিখবা, তারপর ইকুয়াল দিবা, তারপর জাস্ট মানটা বসিয়ে দিবা। তাহলে এটা যে কথা এটাও একই কথা। এগুলো সিকিউ না, এগুলো এমসিকিউর জন্য, এবং সিকিউতে দেখবা তোমাদেরকে যে প্রোগ্রামটা দিয়ে দিবে সেই প্রোগ্রামে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে এগুলো ইউজ করবে, এগুলো মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো লাগবে যখন তোমরা প্রশ্নগুলো সমাধান করবা। বিগত বছরে আসছে যে প্রশ্নগুলো আছে সেগুলোতে দেখবে এগুলো কিন্তু আসছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ভেরি সিম্পল। ইনক্রিমেন্ট মানে হচ্ছে কোনো একটা চলকের সাথে যদি আমরা দুইটা প্লাস যোগ করি, যেমন ধরো a প্লাস প্লাস, এটার মানে হচ্ছে a ইকুয়াল a প্লাস 1, মানে এই চলকের সাথে এই চলকের যে মানটা তার সাথে এক এক করে যোগ হবে। তাহলে কোন একটা চলকের সাথে যদি প্লাস প্লাস থাকে এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে ওই চলকের সাথে হচ্ছে এক করে যোগ হবে। তাহলে x ইকুয়াল, দেখো আচ্ছা ভাই ইকুয়াল হয় বুঝলাম, এই যে তোমাদেরকে বললাম যদি ডিফারেন্ট চলক হয় ইকুয়াল কখন হবে, যখন সমান। যেমন তুমি বললা যে a ইকুয়াল 5, মানে হচ্ছে এর যে ভ্যালুটা সেটা 5-এর সমান হবে, এর এক কমও হবে না বেশিও হবে না। ঠিক আছে, বাট তুমি যখন এরকম বলতেছো a ইকুয়াল b প্লাস 3,
তার মানে হচ্ছে কি না, তার মানে হচ্ছে যে বি এর যে মানটা সেটার সাথে 3 যোগ হয়ে যে মানটা আসবে সেটা এই চলকের মধ্যে ঢুকবে। ধরো বি এর মান হচ্ছে 7, তাহলে 7 প্লাস 3 যোগ করলে কত হবে 10, তাহলে এর মানটা হচ্ছে এই যে বি প্লাস 3 হয়ে যে মানটা আসবে সেটা এই চলকের মধ্যে ঢুকবে, মানে তখন এর মানটা হয়ে যাবে 10। ঠিক আছে, আর ইকুয়াল ডাবল ইকুয়াল মান হচ্ছে একদম সমান, এর মানটা একদম কাটায় কাটায় 5। ঠিক আছে, ওকে। সো খেয়াল করো, তাহলে ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেখো যদি কোনো চলকের সাথে প্লাস প্লাস থাকে সেক্ষেত্রে সেই চলকের সাথে কি হবে, এক এক করে যোগ হবে। ঠিক আছে, আর যদি ওই চলকের আগেও প্লাস প্লাস দাও সেক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, সেই চলকের সাথে এক এক করে যোগ হবে। তবে হচ্ছে একটা পার্থক্য আছে, কোনো চলকের সাথে যদি প্লাস প্লাস থাকে সেটার মানে হচ্ছে তার সাথে এক করে যোগ হবে। ঠিক আছে, আবার প্লাস প্লাস এ যদি থাকে সামনেও যদি প্লাস দাও এটাকে বলা হয় পোস্ট ফিক্স, এটাকে বলা হয় প্রিফিক্স। ঠিক আছে, সো যদি তুমি সামনেও প্লাস দাও তাও একই কথা, তবে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা আমাদের খুব একটা বোঝার দরকার নাই। ঠিক আছে, ওকে ফাইন। এটা জানলে হবে যে প্লাস প্লাস থাকলে সামনে অথবা পরে ওই চলকের সাথে এক করে যোগ হবে, এই যে জিনিসটা বুঝলে হবে। ঠিক আছে, এটা আপাতত বুঝলে হবে, বাট সামনে প্লাস থাকলে কি হবে, পরে প্লাস থাকলে কি হবে সেটা যখন প্রোগ্রাম করব তখন এটা কখনো যদি টপিকে চলে আসে তখন ক্লিয়ার করব, এখন বললেও বুঝবে না। ঠিক আছে, এরপর দেখো ডিক্রিমেন্ট, একই কথা। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়া, ডিক্রিমেন্ট মানে কি কমা। ঠিক আছে, সো দেখো কোনো চলকের পরে যদি মাইনাস মাইনাস থাকে এটার মানে হচ্ছে সেই চলক থেকে হচ্ছে এক এক করে কমবে, মনে রাখবে এক এক করে কমবে। আর যদি কোনো চলকের আগে মাইনাস থাকে সেক্ষেত্রে সেটা দ্বারা বোঝাচ্ছে সেই চলক থেকে এক এক করে কমবে, একই কথা। এটা হচ্ছে পোস্ট ফিক্স, এটাকে বলা হয় প্রিফিক্স। তাহলে কি বুঝলা, ওই চলক থেকে এক এক করে কমবে যদি মাইনাস থাকে, দুইটা মাইনাস থাকলে সামনে অথবা পরে, সামনে অথবা আগে যেটাই হোক, দুইটা মাইনাস থাকলে হচ্ছে এক এক করে কমবে। আর যদি সামনে অথবা আগে দুইটা করে প্লাস থাকে সেক্ষেত্রে ওই চলকের সাথে এক এক করে বাড়বে। ঠিক আছে, এগুলো আমরা লুপের ক্ষেত্রে প্রায় দেখব। এরপর আসো সর্বশেষ যেই অপারেটরটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। সেটা হচ্ছে দেখো কন্ডিশনাল অপারেটর সেটা হচ্ছে প্রথমে তুমি কন্ডিশন দিবা, দুইটা স্টেটমেন্ট দিবা। ঠিক আছে, ধরো তুমি একটা কন্ডিশনাল অপারেটরটা আমি তোমাদেরকে বুঝাই। কন্ডিশনাল অপারেটর একটু ক্লিয়ার করে দেই সেটা দেখো। ধরো দিলাম আমরা হচ্ছে এক্স এর যে মান, এক্স এর যে ভ্যালু সেটা ওয়াই থেকে বেশি, এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়াই থেকে বেশি। তিনটা প্লাস থাকে না, দুইটা প্লাস থাকে। ঠিক আছে, বেশি বুঝো কেন, মানে কতগুলো হচ্ছে আলট্রা, মানে বেশি বুঝিও না, আমি যা পড়াবো তা বোঝো, বেশি বোঝার দরকার নাই। ঠিক আছে, সো দেখো এক্স গ্রেটার দেন ওয়াই, মানে আমি ধরলাম এক্স হচ্ছে ওয়াই থেকে বড়, এক্স এর মান ওয়াই থেকে বড়। ধরো এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে এক্স হচ্ছে ওয়াই থেকে বড়, এটা কন্ডিশন দিলাম। এটা একটা কন্ডিশন, এক্স এর মান ওয়াই থেকে বড় হবে, তাহলে এটা একটা কন্ডিশন। তো কন্ডিশন দেওয়ার সিস্টেম হচ্ছে এরকম একটা কি দিবা, কোশ্চেন মার্ক দিবা, ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখবা, তারপর কোশ্চেন মার্ক দিবা। যদি আসলেই এক্স এর মানটা ওয়াই এর মান থেকে বড় হয় তাহলে আমরা প্রথমে এক্স এর মানটাকে দেখাবো, আর যদি এক্স এর মানটা ওয়াই এর মান থেকে বড় না হয়, কন্ডিশন আমি দিলাম এক্স এর মান ওয়াই এর মান থেকে বড় হবে, বাট এটা হতেও পারে নাও হতে পারে। যদি এক্স এর মানটা ওয়াই এর মান থেকে বড় হয় তাহলে আমি এক্স এর মানকে আউটপুটে দেখাবো প্রথমে, আর যদি এক্স এর মানটা ওয়াই এর মান থেকে বড় না হয়, ওয়াই এর মানটা যদি এক্স থেকে বড় হয় তাহলে আমরা কি করব, লিখবো হচ্ছে এই যে ইস্টু দিব, ইস্টু হ্যাঁ, তাহলে কাকে দেখাবো, ওয়াইকে দেখাবো। এটার মান হচ্ছে অর আর কি, অর। ঠিক আছে, তাহলে আমরা কন্ডিশন দিলাম যদি এক্স এর মানটা ওয়াই এর মান থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা এক্সকে দেখাবো অ্যাকচুয়ালি বড় হলে, আর যদি এক্স এর মানটা ওয়াই এর মান থেকে বড় না হয়ে ওয়াই এর মানটা এক্স এর মান থেকে বড় হয়, কন্ডিশনটা যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমরা ইস্টু দিয়ে এটাকে বলা হয় অর। ঠিক আছে, অথবা আমরা কাকে দেখাবো, ওয়াইকে দেখাবো। এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, সো আজকে আমরা থিওরি অংশটা কভার করলাম। থিওরিটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা। আজকে যারা ক্লাসে ছিল সবাইকে ধন্যবাদ। আর নেক্সট ক্লাসটা হচ্ছে আমি কন্টিনিউ করব কি করব না সেটা হচ্ছে পরে ডিসাইড করব। আর ক্লাসটা হচ্ছে আমি একটু পরেই হচ্ছে পেজ থেকে সরাই ফেলবো। ঠিক আছে, সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ। পরের ক্লাস হচ্ছে দেখা হবে বাট নট শিওর, বিকজ ক্লাসে উপস্থিতি খুবই কম,
যেমনটা হচ্ছে তোমরা কমেন্টে রেসপন্স করছো তেমনটা উপস্থিতি ছিল না, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ক্লাসটা কন্টিনিউ করবো না, মানে না করার প্ল্যান আছে, এখন বাকিটা দেখা যাক। আর ক্লাসটা হচ্ছে আমি এখনই হচ্ছে তোমার পেজ থেকে হচ্ছে আমি ডাউনলোড করে দেন পেজ থেকে রিমুভ করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।